আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে ভয়ঙ্কর সে ভূতের গল্প পার্ট 3 নিয়ে চলে আসছি। আর দেরি না করে চলুন আমরা গল্প শুরু করি। আর গল্পের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। চলুন আমরা মূল ঘটনা শুরু করি। নিজের রুমে একা একা শুয়ে আছে চাঁদনি, কিন্তু কিছুতেই ঘুমে ধরছে না তার। সে এক নজরে তাকিয়ে আছে উপরে থাকা ফ্যানটার দিকে। সেটা কি সুন্দর ভন ভন করে ঘুরছে, তার ঠান্ডা হাওয়া দিচ্ছে তাকে, কিন্তু তার মনটা এখন সেই দিকে নেই। সে এখন অন্য সব ভাবনায় ব্যস্ত। কেন জানি না শ্রাবণকে ছেড়ে আসার পর খারাপ লাগছে তার। বারবার ঘুরে ফিরে শুধু কথাটাই মনে পড়ছে। ইচ্ছা করছে আবার ওর কাছে চলে যেতে, কিন্তু কে চায় নিজের ইচ্ছায় মৃত্যুর মুখে পা রাখতে? সে তো অনেক কষ্টে তার হাত থেকে বেঁচে ফিরেছে, সে আর কখনোই সেখানে ফিরে যাবে না। কথাগুলো ভেবে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল চাঁদনি। তারপরে ঘুমের জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু ঘুমটা যেন আজ কিছুতেই ধরা দিচ্ছে না তার চোখে। চাঁদনি একবার এইদিকে একবার ওইদিকে এভাবে ঘুরতে ঘুরতে বেশ অস্বস্তিতে পড়ে গেল। তাই উঠে বসে পড়ল সে। বিছানা থেকে নেমে জানলার কাছে এগিয়ে গিয়ে জানলাটা খুলে দিল। বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার। এই মধ্যরাত, তাই বাইরে একদম নীরব নিস্তব্ধ। শুধু ঝিঁটি পোকা দূর দূরান্ত থেকে ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চাঁদনি ওদের তাকিয়ে রইল এক পলকে। বারবার মন চাইছিল শ্রাবণকে ডেকে নিয়ে এসে তার সাথে গল্প করতে, যদিও সে কখনো এটা চায় না। এই কয়েকদিনের কথা ভুলে যেতে চায় মন থেকে। একটা ভ্যাম্পায়ারকে কখনোই নিজের জীবন সঙ্গী হিসেবে মেনে নিতে পারবে না সে, যে কিনা মানুষের রক্ত খেয়ে মানুষকে হত্যা করে বেঁচে থাকে। কথাগুলো ভেবেই আবার একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল চাঁদনি। নিজের হাতে থাকা সে পলকটি উঁচু করে মুখের সামনে ধরে তার উপর আলতো করে আনমনে হাত বোলায়, বিড়বিড় করে বলে, ইস, আপনি যদি কোনো সাধারণ মানুষ হতেন শ্রাবণ, যদি এমন রক্তচোষা ভ্যাম্পায়ার না হতেন, তাহলে আমাদের জীবনটা কতই না সুন্দর হতো, কতই না ভালোবাসা ভরে থাকতো আমাদের জীবনে। কিন্তু আপনি তো একজন মানুষ রক্ত খেকো ভ্যাম্পায়ার। আমি আপনাকে কীভাবে নিজের স্বামী বলে মেনে নেব? কখনোই সম্ভব না। আপনি আমার থেকে দূরে থাকবেন, এটাই ভালো আমাদের জন্যই। কথাগুলো বলে জানলাটা লাগিয়ে দিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘুমানোর চেষ্টা করতে লাগলো চাঁদনি। এইদিকে অন্ধকার দূরে দাঁড়িয়ে এতক্ষণ চাঁদনির দিকে তাকিয়েছিল শ্রাবণ। ও যতগুলো কথা বলেছে ওই পলকটার কাছে সব কথাই শুনতে পেরেছে সে। কথাগুলো শুনে যেন বুকের মধ্যে হালকা ব্যথা অনুভব হচ্ছে তার। সে বুঝতে পেরেছে চাঁদনি তাকে কখনোই মেনে নেবে না, কখনোই ভালোবাসে জড়িয়ে নেবে না ওকে। হয়তো এইভাবে সারা জীবন দূরে থেকেই দেখতে হবে ওকে, আর জ্বলে পড়ে মরতে হবে নিঃস্বার্থ ভালোবাসার আগুনে। কথাগুলো ভেবেই মনটা খারাপ হয়ে যায় তার। তখনই সে পিছনে কারো উপস্থিতি টের পায়। পিছনের দিকে ঘুরেই দেখে দুজন ভ্যাম্পায়ার দাঁড়িয়ে আছে, যারা ওকে দেখে মাথা নিচু করে বলে ওঠে, ভ্যাম্পায়ার কিং, আপনাকে স্মরণ করেছেন প্রিন্স। ওদের কথার উত্তরে শ্রাবণ ঝাঁঝালো গলায় বলল, তোর এখানে কেন এসেছিস? দাদু আমাকে স্মরণ করে থাকলে আমি চলে যেতাম, তবে তোদের এখানে আসতে বলিনি। তোদের যেন আশেপাশে এই এলাকায় কোথাও না দেখি। এলাকায় কারো কোনো ক্ষতি করতে চাইলে তোদের ব্যবস্থা আমি করব। কথা বলেই মুহূর্তের মধ্যে ভ্যাম্পায়ার রূপ নিয়ে উড়ে গেল শ্রাবণ। ওর পিছু পিছু ওই ভ্যাম্পায়ার দুজনও উড়ে যেতে লাগলো। উড়তে উড়তে জঙ্গলের মধ্যে সেই কালা প্রাসাদটির সামনে এসে নামলো শ্রাবণ। তারপর দ্রুত এগিয়ে গেল প্রাসাদের ভিতরে যেতেই তার দাদু তাকে দেখতে পেয়ে ধমকি দিয়ে বলল, তুমি এইসব কী করছো শ্রাবণ? তোমার কাছ থেকে আমি কখনো এটা আশা করিনি। ভ্যাম্পায়ার রাজ্যের ভবিষ্যৎ কিং হয়ে তুমি এমন কাজটা কিভাবে করতে পারলে? শ্রাবণের বুঝতে বাকি রইল না তার দাদু তাকে কী বলতে চাচ্ছে। সে শান্ত কণ্ঠে কাছে এগিয়ে গিয়ে বলল, আমি যেটা করেছি ঠিক করেছি, আর কেউ বুঝুক আর না বুঝুক, অন্তত আপনি তো জানেন আমার মনের খবর। হ্যাঁ, আমি ওই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। হয়তো তাকে বিয়ে করার কারণে তার প্রতি ভালোবাসার সৃষ্টি হয়েছে আমার। এখন তাকে মেরে ফেলা তো দূরের কথা, তার গায়ে একটা ফুলের আচরণ লাগতে দেব না আমি। আপনি ভালোভাবে অগত্যা আছেন আমার জেদ সম্পর্কে। ওর কথার উত্তরে বেশ রাগান্বিত হলেন ওর দাদু। রাগী গলায় চিৎকার করে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? বুঝতে পারছো এইসব কি আবল তাবল বলছো? তুমি ভুলে গেছো তুমি নিজের বাবার পরিণতির কথা? তুমি ভুলে গেছো মানুষের সাথে একটা ভ্যাম্পায়ারের বিয়ে কখনোই সম্ভব না? এতে
ওই মানুষের সাথে সাথে ভ্যাম্পায়ার জীবনটাও সংকটে পড়ে যায়, সেটা কি মনে করে দিতে হবে তোমাকে? তুমি কেন নিজের জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো? কেন বুঝতে পারছো না আমার বংশের প্রদীপ তুমি একাই? তোমার আর কোনো ভাই বোন নেই যে ভবিষ্যতে ওই রাজ্যের দায়িত্ব নেবে? তোমার কিছু হলে রাজ্যর কে সামলাবে বলো? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না দাদু। আমি নিজের দায়িত্ববোধ ভালো করেই পালন করতে জানি। আমাকে কি করতে হবে সেটা আমার জানা আছে। আপনার কাছে শুধু একটাই অনুরোধ, ওই মেয়েটার বা ওর পরিবারের কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। ওর পরিবারের কারো কিছু হলে আমার কাছে খারাপ আর কে হবে না। ওর এমন কথায় দাদু মুখে বেশ চিন্তার ছাপ পড়ে গেল। সে চিন্তিত কণ্ঠে বলে উঠল, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? ওই মেয়েটার রক্ত যদি তুমি অমাবস্যার রাতে পান না করো তাহলে তুমি তোমার শক্তি হারিয়ে ফেলবে, আর সেই সাথে হারিয়ে ফেলবে সকল ভ্যাম্পায়ারদের কন্ট্রোল করার শক্তিটুকু। তখন আর কিছুই করার থাকবে না। সব ভ্যাম্পায়ার ছড়িয়ে ছিটিয়ে মানুষের পৃথিবীতে চলে যাবে, আর সব মানুষের রক্ত চুষে খেয়ে মেরে ফেলবে। পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। ধীরে ধীরে রক্ত চুষে সবাইকে শেষ করে ফেলবে ওরা। সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে তুমি জানো না? আপনি চিন্তা করবেন না দাদু, আমার শক্তি কিছুই হবে না। আমার শক্তি আমি ঠিকই অর্জন করে ছাড়বো। সেই জন্য আমি আলাদা প্যারেন্ট আগে করেই রেখেছি। তাই আপনি আর চিন্তা করে নিজে মাথা ঘামাবেন না। আমি এখন আসছি, আমাকে যেতে হবে, এখানে ভালো লাগছে না আমার। কথাটি বলেই আর দাদুর কথার অপেক্ষা না করে দ্রুত সেখান থেকে ছুটে চলে গেল শ্রাবণ। ওকে চলে যেতে দেখে দাদু দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। মনে মনে বললেন, তুমি যে ঠিক নিজেই বাবার মতল হয়েছো সেটা তোমার আচরণে বোঝা যায় শ্রাবণ, কিন্তু এটা যে তোমার ধ্বংসের কারণ হবে তুমি সেটা কেন বুঝতে পারছো না? নিজের বাবার মতল নিজেকে ভুল পথে পা বাড়াচ্ছ। নিজের সাথে সাথেই ওই মেয়েটাকে বিপদে ফেলছো তুমি। 7 দিন পর সূর্যটা ঢলে পড়েছে পশ্চিম দিগন্তয়। চারিদিকে আলো নীরবে অন্ধকার নেমে আসছে। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাচ্ছে। চাঁদনি জানালা খুলে নিজের ঘরের দরজা দিয়ে বসে আছে চুপচাপ। চোখটা তার দূর জঙ্গলের সীমান্তয়। কেন জানি না ইদানিং কিছুতেই ভালো লাগছে না তার। সারাক্ষণ শ্রাবণের কথা মনে পড়ে, মনটা অচেতন করে। বারবার ইচ্ছা করে তার কাছে ছুটে যেতে, সে ভ্যাম্পায়ার হলেও তাকে মেনে নিতে, তাকে ভালোবাসতে। সে হয়তো তাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছে, কিন্তু মৃত্যুর ভয়ে তার থেকে দূরে সরে এসেছে। কিন্তু দূরে সরে এলে যেন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। না পারছে তার কাছে ফিরে যেতে, আর না পারছে তাকে ছাড়া একা থাকতে। এইদিকে ওর বাবা এবং দাদিও প্রতিদিন বারবার শ্রাবণের কথা জিজ্ঞাসা করে করে মাথা খেয়ে ফেলছে তার। যদি এখন অবধি ওর সত্যিকারের পরিচয়ের ব্যাপারে কিছুই বলেনি সে। চাঁদনি নিজের মনে গোপন করে রেখেছে। এই কয়েকদিন ভালোভাবে বুঝতে পেরেছে শ্রাবণ তার কোনো ক্ষতি করবে না। সে হয়তো সত্যিই তাকে ভালোবাসে। সে ভ্যাম্পায়ার হলেও অনেক ভালো একজন ভ্যাম্পায়ার। কথাগুলো ভেবেই একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল চাঁদনি। মনে মনে ভাবে, সে যদি শ্রাবণকে ডাকে তবে কি সে আসবে? কথাটা ভেবেই আবার মনকে সতর্ক করে দেয়। আগামীকাল ভরা অমাবস্যা। চাঁদনি চায় অমাবস্যার পর হলে শ্রাবণের সাথে দেখা করতে। কে বলতে পারে অমাবস্যার আগেই দেখা করলে যদি আবার সে তার ভ্যাম্পায়ার রূপ নিয়ে চাঁদনিকে মেরে ফেলে। হঠাৎ দরজার টোকা পড়া শব্দে ধ্যান ভাঙল চাঁদনির। সে গভীর গলায় জিজ্ঞাসা করে, কে? বাইরে থেকে মৃদু গলায় আওয়াজ আসে, কিরে চাঁদনি বুড়ি, এই অসময়ে দরজা লাগিয়ে ঘরের মধ্যে একা একা বসে কি করছিস শুনি? দরজাটা খোল, তোর সাথে আমার কথা আছে। দাদের কণ্ঠ শুনতে আর দেরি করলো না চাঁদনি। দ্রুত উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। ওর দাদি ভিতরে ঢুকতে ঢুকতে বলে, এই হলো তোদের মতো মেয়েদের নিয়ে একটাই জ্বালা। নিশ্চয়ই বরের সাথে রাগারাগি করে এসেছিস। না মানলেও আমি সেটা 100% বুঝতে পেরেছি। তাই তো সারাক্ষণ এত একা একা অন্য মানুষকে থাকিস। আর জামাইটাও একদিনে একটি বারের জন্য এলো না। দাদের কথায় বেশ রাগী হয়ে গেল চাঁদনি। নিজেকে সংকটতে রেখে গভীর গলায় বলল, দাদে যেটা জানো না সেটা নিয়ে আবোল তাবোল কথা বলবে না তো। আমি ওনার সাথে কোনো রাগান্বিত করে আসিনি। তাই যদি হবে তাহলে সারাক্ষণ এমন অন্য মানুষকে হয়ে বসে থাকে কেন? আর জামাই কেন আসে না? সে কবে এসেছিল? এখন পর্যন্ত একটি বারও তো খোঁজ নেওয়ার জন্য আসলো না সে। আশেপাশের মানুষ কত খারাপভাবে দেখছে তাকে বুঝতে পারছিস? দেখো দাদি, আমি আশেপাশে মানুষের খাই না, পড়িও না, তাই তাদের কথা শোনার সময়ও আমার নেই। তুমি অন্তত এইভাবে বলে আমাকে কষ্ট দিও না। ওর কথার উত্তরে দাদি এবার মুচকি হাসলেন। ওকে হাত ধরে নিয়ে এলে বিছানার উপর বসিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, শোনে চাঁদনি বুড়ি, আমি তোর উপর কোনো উল্টাপাল্টা কথা বলছি না।
বরং তোকে বোঝানোর চেষ্টা করছে যে মেয়েদের বিয়ের পর তার স্বামী হয় তার সব কিছু। সেই কবে এসেছিস তুই? এখন পর্যন্ত জামাই একবার তোর খোঁজ খবর নিল না, তাই একটু চিন্তা হচ্ছে আমাদের, তাছাড়া কিছুই না। জানি তো স্বামী স্ত্রীর সংসার সবচাইতে বেশি দরকার হয় ভালোবাসা ও বিশ্বাসের। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে তাদের ভালোবাসা টেকে না। তাই ভয় হয় তোদের মাঝে আবার এমন কিছু হয়নি তো যার কারণে ঝগড়া একেবারে চলে এসেছিস? চাঁদনি এবার কোনো উত্তর দেয় না, কিছুক্ষণ চুপ থেকে বলে, তেমন কিছু হয়নি দাদি, তুমি এইসব নিয়ে চিন্তা করো না। এখন যাও তো, আমি একটু ঘুমাবো, কিছু ভালো লাগছে না, খাবার সময় হলে ডেকো। ওর কথার উত্তর দাদি আর কিছু বললেন না। একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে রুম থেকে বেরিয়ে যান। চাঁদনি গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার উপর এসে বসে। মনে মনে চিন্তা করে তার শ্রাবণের সাথে কথা বলা উচিত। সত্যি যদি শ্রাবণ তাকে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই সব সত্যি কথা খুলে বলবে তাকে। কেন সে আমাবস্যার রাতে রক্ত খাওয়ার জন্য তাকে নিয়ে গিয়েছিল? কথাগুলো মনে মনে ভেবে সে ঠিক করে নেয় আজ রাতে যেইভাবেই হোক শ্রাবণকে ডেকে তার সাথে কথা বলবে সে। রাত 12:55। চুপি চুপি দরজা খুলে বাসায় থেকে বেরিয়ে আসে চাঁদনি। অন্ধকারে বেরিয়ে বেশ কিছুটা দূরে চলে আসে বাসা থেকে। তারপর হাতে থাকা পলকটা স্পর্শ করে শ্রাবণকে স্মরণ করতে থাকে। মুহূর্তে যেন ঝড়ের বেগে কোথায় থেকে ছুটে এসে তার সামনে দাঁড়ালো কেউ। অন্ধকারে তার চোখ দুটো একদম লাল লাইটের মতো জ্বলছে। তাকে এইভাবে সামনে দেখে বেশ কিছুটা ভয়কে যায় চাঁদনি, তবুও নিজেকে সামনে নিয়ে বলে, আপনি এসেছেন? এত তাড়াতাড়ি চলে আসবেন ভাবতেও পারেনি। সামনে থাকা ব্যক্তি কোনো উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকে। অন্ধকারে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। বেশ কড়কড় গলায় বলে উঠল ব্যক্তিটা, তোমার হাতের ওই পলকটা খুলে দূরে ফেলে দাও চাঁদনি। ওর এমন কথায় কিছুটা আশ্চর্য হয় চাঁদনি। যে সারাক্ষণ এটা নিজের কাছে রাখতে বলেছিল সেই লোকটাই এখন তার হাতের পলকটা খুলে ফেলতে বলছে। তার গলাটাও কেমন কর্কশে লাগছে। এইভাবে তো কখনোই শ্রাবণ তার সাথে কথা বলেনি। কথাটা ভেবেই বেশ হতভঙ্গ হয়ে পড়ে চাঁদনি। তখনই লোকটা আবারও বলে ওঠে, কি হলো, আমার কথা বুঝতে পারোনি? তোমার হাতের পলকটা খুলে ফেলো দাও, তারপর তোমাকে আমি সব কিছুই বলবো। চাঁদনি কী করবে ভেবে পায় না। সে নিজের হাতে থাকা পলকটায় হাত বুলাতে থাকে। তখনই পলকটা কেমন জল করে ওঠে। সাথে সাথে ওর সামনে থাকা ভ্যাম্পায়ার রূপী লোকটার কয়েক পা পিছিয়ে যায়। জোরে জোরে হাঁপাতে রাগী গলায় বলে, তোকে না বললাম না ওটা খুলে দূরে ফেলে দিতে? ওর এমন কর্কশে কণ্ঠে তুই করে বলা কথাটা শুনে চাঁদনি এইবার বুঝতে পেরে যায় এটা শ্রাবণ নয়, অন্য কেউ। সে বুঝতে পারে এই পলকটার জন্যই ভ্যাম্পায়ারদের তার কোনো ক্ষতি করতে পারছে না। সে ভয় পেয়ে শুকনো ঢোক গেলে পলকটা দুই হাতে আঁকড়ে ধরে। কোনোভাবেই সে নিজের কাছ থেকে ছাড়বে না। সে যেন নিজের ইচ্ছায় বিপদে পার জন্য এসেছিল। কিন্তু শ্রাবণ কেন আসছে না এখনও? সে তো কখন থেকে শ্রাবণকে স্মরণ করছে। তবে কি সে মিথ্যা বলেছিল? সে কি আর আসবে না তার কাছে? রাগ করে দূরে সরে গেছে। চাঁদনিকে পলকটা আঁচড়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্যাম্পারটা যেন আর বেশি রেগে যায়। সে গর্জন করে বলে ওঠে, কিরে, কথা শুনতে পাস না? ওটা খুলে দূরে ফেলে দে, নইলে এখানে শেষ করে ফেলবো তোকে। পুরো গ্রামকে জ্বালিয়ে পুরে শেষ করে ফেলবো। প্রতিটা মানুষের রক্ত শুষে মেরে ফেলবো। সবার ভালো চাস তো ওইটা খুলে ফেলে দে। ওর এমন গর্জনে প্রচণ্ড ভয় পেয়ে যায় সে। কয়েক পা পিছিয়ে যায়, চোখ দিয়ে পানি বেরিয়ে যায় তার। আশেপাশে তাকিয়ে দেখে সে বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছে। আশেপাশে কোনো মানবজন্ম চিহ্নটুকুও নেই। কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। আজ কোনো লাইট নিয়েও আসেনি সাথে করে। সে কী করবে ভেবে পাচ্ছে না। ভ্যাম্পায়ার কথা মতো নিজের হাতে থাকা পলকটা দূরে ফেলে দিবে নাকি সেটা আঁকড়ে ধরে থাকবে, এই দুটানার মধ্যে আছে সে। ওকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে এবার ভ্যাম্পায়ারটা ওর কাছে দুপা এগিয়ে আসে। রাগে দাঁত কিরকির করে বলে, জানিস না আমি কতটা ভয়ঙ্কর? আমার কথা শুনবি না তো? তাইলে দেখ তোর গ্রামটা কেন আমি কিভাবে শেষ করি। কথাটা বলেই চোখ দিয়ে আগুন বের করে দিল সে। সাথে সাথে চাঁদনি তাকে থামিয়ে দিয়ে বলে, আপনি গ্রামের কারো কোনো ক্ষতি করবেন না। আমি এটা খুলে ফেলছি, কারো কোনো ক্ষতি করবেন না প্লিজ। ওর কথায় থেমে গেল ভ্যাম্পায়ারটা। তার মুখের কলসি হাসি ফুটে উঠেছে। চাঁদনি কাঁদতে কাঁদতে নিজের হাতে থাকা পলকটা খুলে ফেললো। তারপর সেটা হাতে নিয়ে ভাবতে লাগলো, দূরে ফেলে দেব কি দেব না। ওকে চুপ করে ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ওপাশ থেকে ভ্যাম্পায়ার বলে ওঠে, কে রে, ওইটার চেহারা দেখতে বলিনি,
দূরে সরে ফেলে দে ওইটা। চাঁদনি ভয় পেয়ে পলকটা দূরে ফেলে দিল। ওটা দূরে ফেলতেই সামনে থাকা ভ্যাম্পায়ার লোকটা চোখ যেন চিকচিক করে উঠল। সে ছুটে এলো চাঁদনির দিকে। চাঁদনি ভয়ে নিজের চোখ বন্ধ করে সেখানেই বসে পড়ল। কিন্তু মুহূর্তের মধ্যেই ওর মনে হলো ওর সামনে দিয়ে খুব দ্রুত কিছু একটা ছুটে চলে গেল। সাথে সাথে চোখ খুলে সামনে তাকালো। সে দেখলো তার আশেপাশে বা সামনে কেউ নেই। সে ভীষণ ভয় পেয়ে গেল। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে এই দিকে ওই দিকে তাকালো। পাশে পড়ে থাকা পলকটার দিকে তাকিয়ে দেখে সেটাও নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সেইবার নিজের প্যান বাঁচাতে সেইখান থেকে এক মুহূর্তেও দাঁড়ালো না, দৌড়াতে শুরু করলো নিজের বাড়ির উদ্দেশ্যে। যদিও অন্ধকার কোন দিক দিয়ে যাচ্ছে কিছুই জানে না সে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, তারপর হাতে কোনো টর্চ লাইট নাই, কোনো দিকে আলোর ছিটা ফোটাও নেই। অন্ধকারে ভয়ে কোন দিকে দৌড়াচ্ছে তার অজানা। বেশ কিছুক্ষণ দৌড়ানোর পর কিছু একটার সাথে হোঁচট খেয়ে নিচে মুখ থুপড়ে পড়ে যেতে নিল চাঁদনি। সাথে সাথে অনুভব করলো সে কারো বাহুডোরে আবদ্ধ হয়ে আছে। মুহূর্তে তার মুখে হাসি ফুটে উঠল, কারণ সে বুঝতে পেরেছে এটা কার বাহুডারও। সে দেরি না করে শক্ত করে জড়িয়ে ধরল লোকটাকে। আনন্দে হু হু করে কাঁদতে শুরু করলো। লোকটি কিছুই বলল না, আচমকা ওকে কোলে তুলে নিয়ে উড়াল দিল। প্রায় 10 মিনিট উড়ে আসার পর চাঁদনিকে কোল থেকে নামিয়ে দিল লোকটি। সেইবার আশেপাশে চোখ বুলে দেখলো সে আগের পাহাড়ের চূড়ান্ত সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছে, যেখানে শ্রাবণ তাকে এর আগেও নিয়ে এসেছিল। নিজেই চোখ মুছে নিয়ে সামনের দিকে ফিরে তাকালো। সে দেখলো শ্রাবণের চোখে 2 ফোঁটা আগুনের মতো জল করছে। ভীষণ রাগীন এবং ভয়ঙ্কর দেখতে লাগছে তাকে। কিন্তু কেন জানি না এই মুহূর্তে ওকে দেখে মোড়ও ভয় হচ্ছে না চাঁদনির। ওর কাছে 2 পা এগিয়ে গেল সে। অভিমানী কণ্ঠে বলল, এত দেরি করে কেন আসলেন আপনি? আর ওই লোকটাই কে ছিল? আমাকে মারতেই বা চাইছিল কেন? আপনি কোথায় থেকে উড়ে এসে বাঁচালেন আমার? আপনি জানেন না আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। উনি যদি আমাকে মেরে ফেলতো তখন কি হতো? আপনি কি আমার ডাক শুনতে পাচ্ছিলেন না? এক নাগারে এতগুলো প্রশ্ন একসাথে করে থামলো চাঁদনি। কিন্তু শ্রাবণ তার কোনো প্রশ্নের উত্তর দিল না। তাকে পাশ কাটিয়ে গিয়ে পাহাড়ের চূড়ান্ত একদম কিনারে দাঁড়ালো। সামনের দিকে তাকিয়ে থেকে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। পিছন থেকে দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড পরিমাপ রেগে আছে সে। নিজেকে শান্ত করার যথেষ্ট চেষ্টা করতে যাচ্ছে। চাঁদনি একটি শুকনো ঢোক গিলল। মনে মনে উল্টাপাল্টা চিন্তা করতে লাগলো, সে কি ভুল করে ফেলেছে এভাবে শ্রীরামকে খুঁজতে গিয়ে? নইলে ওর সাথে কথা বলছে না কেন? এটা সত্যি শ্রাবণ তো? কথাগুলো ভেবে যেন মাথা ঘুরতে শুরু করলো তার। তখনই শ্রাবণ নিজেকে যথেষ্ট শান্ত করে ওর দিকে ঘুরে তাকালো। কড়কড় গলায় বলল, এই মেয়ে, তোমার মাথায় কি বুদ্ধি বলতে কিছুই নেই নাকি? তোমরা মানুষেরা এমন বোকাই হও? ওর এমন কথা মুহূর্তে রাগ উঠে গেল চাঁদনির। সে কোথায় ভেবেছিল ওকে দেখে শ্রাবণ ওকে জড়িয়ে ধরবে, কত রোমান্টিক কথা বলবে, নিজের ভালোবাসা প্রকাশ করবে। তা নয়, প্রথমে এইভাবে ধমকের সুরে কথা বলছে। চাঁদনি ওর কাছে এগিয়ে এলো, কোমরে হাত দিয়ে রাগে গলায় বলল, কেন? কি এমন করেছি আমি যে আপনার আমাকে বোকা বলে মনে হচ্ছে? আর আমরা মানুষেরা বোকা হই তো আপনার ভ্যাম্পায়াররা কি হন শুনি? ওর কথার উত্তরে যেন ভ্রু কুঁচকালো। ওর আরও একটু কাছে এগিয়ে এসে ওর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তো বোকা নয় তো কি? তোমাকে কে বলেছিল বাসা থেকে বেরিয়ে আবার সেই জঙ্গলের মধ্যে এসে আমাকে ডাকতে? সেই সময় মতো আমি না আসলে কত বড় সর্বনাশ হয়ে যেত। তোমার কোনো ধারণা আছে? ওই ভ্যাম্পায়ারটা তো তোমাকে আজকে মেরেই ফেলতো। তুমি জানো না তোমার চারিপাশে বিপদ আছে? এত কেন বোকা তুমি? দেখুন, আপনি শুধু আমাকে বকছেন, আমি কিন্তু মোটেও বোকা নই। আর তাছাড়া আমি তো ওইখানে সেজে যাইনি। আপনিই তো আমাকে বলেছিলেন আমার কথা মনে পড়লে আমাকে স্মরণ করলে চলে আসবেন। তো আমি যদি নিজের ঘরের মধ্যে দরজা জানালা লাগিয়ে রেখে আপনাকে ডাকি, আপনি বুঝেই সেইখানে চলে আসতেন? কখনোই আসতেন না। তাই তো বাধ্য হয়ে বাইরে বেরিয়ে এসে আপনাকে দেখেছি। আমি কি জানতাম নাকি যে আপনি না এসে ওই বজ্জাত বাহাদুরের মুখের ভ্যাম্পায়ারটা চলে আসবে? কিন্তু আপনি এত দেরি করে আসলেন কেন বলেননি তো? আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন নাকি এতদিন শুধু আমাকে সান্ত্বনা দিয়েছেন? ওর কথার উত্তরে তৃপ্ত দৃষ্টিতে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো শ্রাবণ। তারপর ভোরকুশকে বলল, তুমি শুধু বোকাই নও, তার চাইতে বেশি বাচ্চা। বড্ড বেশি কথা বলো তুমি। কথারে বলেই সেখান থেকে একটু সরে যেতে চাইলো শ্রাবণ। সাথে সাথে ওর হাত ধরে ফেললো চাঁদনি। রাগী গলায় বলল, ওই কি বললেন আপনি? আমি বাচাল? আমি তো আপনার সাথে সেই রকম কথাই বলিনি। এখনই বিরক্ত হয়ে গেলেন? আপনার ভালোবাসা
আমাকে নিয়ে বাসায় রেখে আসুন, লাগবে না আপনার বউ হয়ে থাকা, আমি এমনিতেই ভালো আছি। ভুল হয়েছে আপনাকে ডেকে। কথাগুলো বলেই গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো চাঁদনি। ওর কথা এবং কাণ্ডই বেশ হাসি পেল শ্রাবণের। সেইবার পিছন থেকে চাঁদনির কোমর জোরে ধরল। আচমকায় ওর ঠান্ডা গায়ের স্পর্শে কেঁপে উঠল চাঁদনির। কিছুক্ষণের জন্য থমকে গেল সে। শ্রাবণ ওর কানের কাছে মুখ নিয়ে মৃদু গলায় বলল, ভালোবাসি বলেই তো তোমার ডাকে সব কিছু ফেলে এত দূরে ছুটেছি। কিন্তু তুমি কি জানো তোমার সামনে এই ভ্যাম্পায়ারটা কে দেখে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি? কত বড় ক্ষতি করতে পারতো তোমার সে, তার কোনো ধারণা আছে? আমি একটা জরুরি কাজে ব্যস্ত ছিলাম, তাই একবার আমাকে ডাকা সত্ত্বেও আসতে দেরি হয়ে গেছে। কিন্তু তোমার তো বোঝা উচিত ছিল যে তোমার চারিপাশে বিপদ। এই মুহূর্তে একা একা জঙ্গল আসা মোটেও উচিত হয়নি তোমার। ওর এমন কথায় এবার কিছুটা নরম হলো চাঁদনি। সে মৃদু গলায় বলল, আপনি হয়তো ঠিক বলেছেন, আমার ভুল হয়েছে। কিন্তু এই কথাগুলো প্রথমে বললে কি হতো? শুধু শুধু এতগুলো বকা দেওয়ার কী দরকার ছিল? এমনিতেই আপনি বড্ড ভয় পেয়েছি, তার উপর আপনি বকা দিয়েছেন, আরও ভয় পেয়ে দিয়েছেন। ওর কথার উত্তরে শ্রাবণ এইবার ওকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘোরালো। দু হাত রেখে কপালে ছোট্ট করে চুমু দিয়ে বলল, আমি বেঁচে থাকতে তোমার কোনো ভয় নেই চাঁদ পাখি, কিন্তু তবুও সবসময় সাবধানতা অবলম্বন করে চলবে। তুমি যার জীবনের সাথে জড়িয়ে গেছো তার কারণে তোমার জীবনের বিপদের সম্মুখীন হতে হবে। আমাকে ভালোবাসার পরিণাম যে তোমার জন্য অনেক বড় ভয়ঙ্কর চাঁদ পাখি। তবে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমার কোনো রকম ক্ষতি হতে দেব না। সবসময় নিজের বুক দিয়ে আগলে রাখবো তোমাকে। ওর কথায় মৃদু হাসলো চাঁদনি। ওর হাতটা নিজের হাতের মুখে নিয়ে বলল, সেই বিশ্বাস আমার আছে বলেই তো এই মাঝরাতে আপনি ভ্যাম্পায়ার সেটা জানা সত্ত্বেও নিজের বাড়ি থেকে বেরিয়ে এতদূর ছুটে এসেছিলাম। আমিও যে আপনাকে ভালোবেসে ফেলেছি শ্রাবণ, সারা জীবন আপনার সাথেই থাকতে চাই, আপনার বউ হয়ে। আপনি ভ্যাম্পায়ার, তবুও আমি আপনাকে ভালোবাসি, কারণ আপনি আমার। ওর কথার উত্তরে শ্রাবণ আর কিছুই বলল না। ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরলো। চাঁদনিও তাকে জড়িয়ে ধরলো। এভাবে কেটে গেল বেশ কিছুটা সময়। একটু পর শ্রাবণকে ছেড়ে দিয়ে ওর হাত ধরে নিল। পাশের একটি উঁচু পাহাড়ের উপরে গিয়ে বলল, আকাশের দিকে তাকিয়ে থেকে বলো, জানো চাঁদ পাখি, এই কয়েকদিন তুমি আমাকে না দেখলেও আমি সারাক্ষণ তোমার উপরে নজর রেখেছি। প্রতিটা রাতে তুমি যখন জানালা খুলে বসে থাকতে আমি দূর থেকে তোমাকে নয়ন ভরে দেখেছি, আর সব সময় অপেক্ষা করেছি কখন তুমি আমাকে ডাকবে, নিজের ভালোবাসা প্রকাশ করবে। কিন্তু তুমি এমন একটি সময় আমাকে ডাকলে যখন আমি তোমার থেকে অনেক দূরে ছিলাম। কথাগুলো বলেই আকাশের দিক থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালো শ্রাবণ। চাঁদনি ভুরু কুঁচকে ওর দিকে তাকালো, তারপর বলল, কিন্তু আজকে আপনি কোথায় গিয়েছিলেন শ্রাবণ, যে আসতে এত দেরি হলো? আপনার তো এত সময় লাগে না কোথাও যেতে। শ্রাবণ কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। মনে মনে কিছু একটা ভেবে গম্ভীর গলায় বলল, সেটা তোমাকে পরে বলবো, এখনকার এই সুন্দর মুহূর্তটা নষ্ট করতে চাই না। আর হ্যাঁ, আরেকটা কথা বলছি তোমায়, আগামীকাল ঘোর অমাবস্যা। এরা তো ভুল করেও তুমি বা তোমার পরিবার কেউ বাসা থেকে বের হবে না। দ্বিতীয়ত, তোমাদের দরজা যদি কেউ রাতের বেলায় করা নাড়ে, তোমার আত্মীয় বা পরিচয়ে কেউ, তবুও দরজা খুলবে না। ভুলেও যদি দরজা খুলো তাহলে তোমাদের বিপদকেও আটকাতে পারবে না। কিন্তু আপনি এমন কেন বলছেন শ্রাবণ? আপনি তো বলেছেন আপনি আমাকে কিছুই করবেন না, তাহলে আর কোনো বিপদ আছে আমাদের? আমি তোমাদের কোনো ক্ষতি করব না বলেই তোমাদের চারিপাশে বিপদ লুকিয়ে আছে চাঁদ পাখি। যদি আমি তোমার রক্ত চুষে তোমাকে মেরে ফেলতাম তাহলে তোমার পরিবারে কোনো বিপদ হতো না। কিন্তু তোমাকে ভালোবেসে নিজের স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার কারণে তোমার চারিপাশে বিপদ ছড়িয়ে ছিটিয়ে লেগে গেছে। তাই ভুল করেও আগামীকাল সন্ধ্যার পর থেকে আর দরজা জানালা কিছুই খুলবে না। শত প্রয়োজন হলেও ঘরের মধ্যেই থাকবে। আর হ্যাঁ, তোমাদের তিনজনের হাতে যেই পলকগুলো দেওয়া আছে সেগুলো নিজে থেকে এক সেকেন্ডের জন্য দূরে সরাবে না, তাইলে বিপদ হবে। তোমার মৃত্যু পর্যন্ত হতে পারে, কারণ অমাবস্যা রাতে বিপদে পড়লে আমিও তোমাদের সাহায্য করতে আসতে পারবো না। ওর কথার উত্তরে বেশ কিছুটা চুপ করে রইল চাঁদনি। তারপর কিছু বলতে গিয়েও থেমে গেল। দুজনের মাঝে এখন নীরবতা, কেউ কোনো কথা বলছে না। দুজনের দৃষ্টি আকাশের দিকে সীমাবদ্ধ। বেশ কিছুক্ষণ পর শ্রাবণ বলে উঠল, একটু পরে সূর্য উঠবে চাঁদ পাখি, আর দেরি করা চলবে না। চলো তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আর আমি যে কথাগুলো বললাম
সেগুলো কিন্তু ভুলে যেও না। ওর কথার উত্তরে করুণ দৃষ্টিতে ওর দিকে তাকালো চাঁদনি। তারপর আবেগী গলায় বলল, আবার আমাদের কবে দেখা হবে শ্রাবণ? আপনি কি আর আমাকে নিজের কাছে নিয়ে যাবেন না? শ্রাবণ একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। কয়েক পা সামনে এগিয়ে গিয়ে বলল, যদি বেঁচে থাকি তাহলে খুব শীঘ্রই আমাদের দেখা হবে চাঁদ পাখি। আর যদি না থাকি তাহলে তোমার সকল বিপদ শেষ করে দিয়ে মরে যাব। কিন্তু একটা কথা মনে রেখো, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, যে ভালোবাসা মুখে প্রকাশ করে শেষ করতে পারবো না। প্লিজ আর কোনো প্রশ্ন করো না। এখন চলো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। সূর্য উঠলে আমি আর থাকতে পারবো না। ওর কথাটা শুনে চাঁদনির মনটা খারাপ হয়ে গেল। সে প্রশ্ন করতে গিয়েও থেমে গেল। চুপচাপ উঠে এসে শ্রাবণের পাশে দাঁড়ালো। শ্রাবণ এবার ওর দিকে ঘুরে শক্ত করে ওকে বুকে জড়িয়ে নিল। মুহূর্তে তার পিছনে দিয়ে লম্বা দুটি ডানা বেরিয়ে এলো। ডানা ঝাপটিয়ে উড়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। 10-15 মিনিটের মাঝে পৌঁছে গেল তার বাড়ির সামনে। আস্তে করে নিচে নামিয়ে দিয়ে কিছুক্ষণ বুকে জড়িয়ে রাখলো তাকে। কপালে চুমু দিয়ে বলল, সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো। আর কোনো ভুল করো না চাঁদ পাখি, তোমার মাঝেই যে আমার জানটা লুকিয়ে আছে। ওর কথার উত্তরে চাঁদনি কিছুই বলল না, মাথা নিচু করে চুপ করে রইল। বোঝাই যাচ্ছে তার মনটা ভীষণ খারাপ। শ্রাবণ একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর নিজের দানা থেকে টান মেরে একটি পলক ছিঁড়ে নিল। সেটা চাঁদনির হাতে দিয়ে বলল, এটা নিজের হাতে শক্ত করে বেঁধে নিও। আমি জানি তোমার হাতের পলকটা তুমি হারিয়ে ফেলেছো, তাই এটা বেঁধে নিও। এটা কোনোভাবেই নিজের থেকে দূরে সরাবে না। আর আমার প্রতিটা কথা মনে রেখো। দয়া করে আর কোনো ভুল করো না চাঁদ পাখি। আমি এইবার আসি, সূর্য ওঠার টাইম হয়ে যাচ্ছে। কথারে বলেই ডানা ঝাপটে উড়ে গেল শ্রাবণ। চাঁদনি সেখানে কিছুক্ষণ পলকটা হাতে নিয়ে ওর চলে যাওয়ার পলকে তাকিয়ে রইল। বুক ছিঁড়ে বেরিয়ে এলো একটি দীর্ঘ নিঃশ্বাস। কেন জানি বারবার মনে হতে লাগলো শ্রাবণকে সে আর কখনোই ফিরে পাবে না। এটাই হয়তো তাদের শেষ দেখা ছিল। আজ তোর কী হয়েছে বল তো চাঁদনি বড়ি? সেই সকালে ঘুম থেকে উঠে থেকে দেখছি ঠিকভাবে খাচ্ছিস না, কোনো কথা বলছিস না, সারাক্ষণ মুখটা গুমরা করে চুপচাপ বসে আছিস। বলছে জামাইয়ের কথা বড্ড মনে পড়ছে বুঝি তোর। জানালা ধরে বসে আকাশের দিকে তাকিয়েছিল চাঁদনি। চারিদিকে সবেমাত্র বিকাল পেরিয়ে সন্ধ্যা নামতে শুরু করেছে। সেই সাথে চাঁদনির মনের আকাশটা অন্ধকার হয়ে আসছে। তখন পাশ থেকে দাদের এই কথা চমকে যায় সে। আকাশের দিক থেকে চোখ সরিয়ে তার দাদির দিকে তাকায়। এবার উনি আরও একটু কাছে এগিয়ে আসলেন। পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ চাঁদনি বুড়ি, আমি তোর কষ্ট বুঝতে পারছি। নতুন নতুন বিয়ে হয়েছে তোর, আর জামাই তোকে এইভাবে রেখে গিয়ে আর কোনো খবর নিচ্ছে না। তোর কষ্ট লাগাটাই স্বাভাবিক। আমি কিছুই বুঝতে পারছি না তোদের মাঝে আসলে কি হয়েছে বলতো। জামাইয়ের কোনো ঠিকানা জানিস না? ফোন নম্বরটা নই যে একটু ফোন করে কথা বলবো, জিজ্ঞাসা করবো কিছু। এইটুকু বলতে ওকে থামিয়ে দিয়ে চাঁদনি উঠে দাঁড়ালো। জানলাটা লাগিয়ে দিয়ে আবার তার পাশে এসে বসে বলল, ওই সব নিয়ে চিন্তা করো না দাদি, ওনার সাথে আমার কিছুই হয়নি। আমি সেই জন্য মন খারাপ করে বসে নেই। ওনার সময় হলে উনি ঠিকই আসবেন। আসলে আজকে কেন জানি কিছুই ভালো লাগছে না। আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, আজকে কি অমাবস্যা? ওর কথার উত্তরে ওর দাদি রত্না বেগম একটু নড়ে চড়ে বসলেন। নিজের ডান পা হালকা করে টিপে টিপে বলে উঠলেন, হ্যাঁ রে, আজ তো ভাদ্র মাসের ঘোর অমাবস্যা। তাই তো আমার পা দুটো কেমন ম্যাচম্যাচে করছে সকাল থেকে। জানিস তো, প্রতি অমাবস্যা রাতে আমার হাত পা ব্যথা করে। ওনার কথার উত্তরে ভৌ কুচকুচ তাকালো চাঁদনি। অবাক হয়ে বলল, অমাবস্যা রাতের সাথে তোমার শরীরে ব্যথা হচ্ছে কী সম্পর্ক দাদি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই তুই বুঝবি না। আসলে কি বলতো, অমাবস্যা রাতটা সবার ভয়ঙ্কর রাত বলে জানে। এই রাতে যত খারাপ কাজ, যত জিনিসের চলাফেরা শুরু হয় বাইরে। তাই তো অমাবস্যা রাতে একা বাইরে বের হওয়া নিষেধ। কারণ এই সময় যত খারাপ জিনিস আছে সব কিছু বাইরে ঘোরাফেরা করে আর মানুষের ক্ষতি করে। তুই কিন্তু সকাল সকাল দরজা লাগিয়ে ভালো করে লাগিয়ে দিয়ে ঘুমাবি বুঝলি। ছোট্টবেলায় এই রাতটাকে নিয়ে কতই না গল্প শুনেছি। আমায় একটু বলো না দাদি, আমি ওই রাতের সম্পর্কে জানতে চাই। দেখ, আমি আগেই বলেছি আমার হাত পা ম্যাচ করছে। আমি এখন রুমে যাই। আর এইসব গল্প আজ রাতের বেলায় বলা ঠিক হবে না, অন্য কখনো সময় করে বলবো। কথাটা বলেই ওকে রেখে রুমে থেকে বেরিয়ে যান রত্না বেগম। চাঁদনি একটি দীর্ঘ নিঃশ্বাস সেরে
সেখানে বসে থাকে। নিজের হাতে থাকা শ্রাবণ পলকটি হাতে বোলায়। মনে মনে ওর কথা ভেবে অনেক কষ্ট লাগতে শুরু করে তার। বারবার মনে হয় শ্রাবণের কোনো বিপদ হবে নয়তো। রাত 12:20। পুরো গ্রাম ঘুমের বিভোর। চাঁদনি অনেকক্ষণ জেগেছিল। সে অপেক্ষা করছিল শ্রাবণের জন্য। যদি সে হয়তো জানে শ্রাবণ আসবে না, তবুও কেন জানি অপেক্ষা করতে ইচ্ছা করছিল। একটু আগে ঘুমিয়ে পড়েছে সে। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দে ঘুম ভেঙে যায় তার। সাথে সাথে বুকের মাঝে কেঁপে ওঠে ভয়ে। শ্রাবণের বলা কথাগুলো মনে পড়ে যায়। সে দ্রুত বিছানা থেকে উঠে বসে। যদি তার বাবা গিয়ে দরজা খুলে দেয় তাহলে তো বিপদ হতে পারে। তাই দ্রুত নিজের দরজা খুলে বাইরে বের হয়। দেখে তার বাবা আর দাদিও বাইরে বেরিয়েছে। সবাই একে অপরের দিকে তাকায়। তোমরা দাঁড়াও, আমি দেখছি বাইরে কে এসেছে। কথাটি বলেই রতন মিয়া এগিয়ে যেতে থাকে দরজার দিকে। তখনই দৌড়ে গিয়ে তার হাতটা ধরে ফেলে চাঁদনি। ভয়ে ভয়ে বলে, বাবা প্লিজ দরজা খোলো না, আজকে কোনোভাবেই দরজা খুলবে না, যেই দরজায় আসুক না কেন। ওর এমন কথায় ভুরু কুঁচকালো রতন মিয়া। রত্না বেগমের দিকে একবার তাকিয়ে আবার চাঁদনির দিকে ফিরে তাকায়। গভীর গলায় জিজ্ঞাসা করে, এটা কেমন কথা চাঁদনি? একজন বিপদে পড়েও তো আমাদের দরজায় কড়া নাড়তে পারে, আর দরজা খুলবো না কেন? আমি যেটা বলছি সেটা শোনো বাবা, দয়া করে আজকে কোনোভাবেই দরজা খুলবে না তুমি। ওর কথায় বেশ বিরক্ত হন রতন মির্জা। তখনই আবারও দরজায় শব্দ হয়। রতন মিয়া এবার সামনে এগিয়ে না গিয়ে সেখান থেকে জিজ্ঞাসা করে, বাইরে থেকে দরজা ধাক্কাইছে কে? কে আছে বাইরে? কথা বলো। কিন্তু বাইরে থেকে কোনো প্রকার উত্তর আসে না। আবারও দরজায় শব্দ হয়। এবার চাঁদনি শক্ত করে তার বাবার হাতটা জড়িয়ে ধরে বলে, প্লিজ বাবা, আজকে আমাবস্যা রাত, এ রাতে অন্তত দরজা খুলো না। আমার মন বলছে দরজা খুললে অনেক বিপদ হবে আমাদের। ওর কথার তাল মিলিয়ে পাশে থেকে রত্না বেগম বলে উঠলেন, হ্যাঁ রে রতন, চাঁদনি ঠিক বলেছে, তুই দরজা খুলিস না বাবা। কে জানে বাইরে কি আছে। এমনিতেই তো এই এলাকায় নতুন নতুন দুর্ঘটনা শেষ নেই। কত মানুষ কিভাবে মারা গেল। আজকে রাতে দরজা না খুলে ভালো হবে। চল আমরা যার যার রুমে গিয়ে শুয়ে পড়ি। কিন্তু রতন মিয়া ওনাদের কথা কোনো রকম সায় দেন না। সে দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও জিজ্ঞাসা করে, কি হলো? বাইরে কে আসো? কথা বলছো না কেন? কথা না বলে দরজা খুলবো না। কে বারবার দরজা ধাক্কাচ্ছে? এবার দরজাটা এমনভাবে শব্দ হতে শুরু করলো যেন দরজা ভেঙে ভেতরে ঢুকে যাবে। এবার সবাই বেশ ভয় পেয়ে যায়। রতন মিয়া কয়েকবার পিছিয়ে এসে দাঁড়ায়। চাঁদনি তার হাতটা শক্ত করে ধরে থাকে। চাঁদনি এইদিকে ওইদিকে তাকে ওর বাবাকে বলে, বাবা এই ফেলে দাঁড়িয়ে থাকলে হবে না, দরজার সামনে কিছু একটা দিয়ে আটকে দাও। আমার মন বলছে বাইরে খারাপ কিছু আছে, দরজা ভেঙে গেলে সর্বনাশ হয়ে যাবে। ওর কথার উত্তরে রতন মির্জা কিছু বলে না। দ্রুত পাশে থাকা সোফাটা টেনে টেনে নিয়ে এসে দরজার সামনে দাঁড় করিয়ে দেন। ওনাকে দেখে বোঝাই যাচ্ছে উনি এবার বেশ ভয় পেয়ে গেছেন। যেহেতু এলাকায় অনেক বাজে বাজে ঘটনা ঘটে গেছে, তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক। সবাই একসাথে জড়সড়ো হয়ে কুচিমুচি হয়ে দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ দরজা ধাক্কানোর পর সব কিছু নীরব নিস্তব্ধ হয়ে যায়। এইবার সবাই একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হাঁপ ছেড়ে বাসে। তখন বাইরে থেকে কেউ বলে ওঠে, চাঁদনি দরজা খোলো, আমি শ্রাবণ তোমাকে নিতে এসেছি। কথাটা শুনতে বেশ চমকে ওঠে চাঁদনি। পাশে থাকা রতন মিয়া এবং রত্না বেগমও একই অবস্থা। সবাই একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর রতন মিয়া সন্ধ্যের কণ্ঠে বলে ওঠে, এত রাতে জামাই কেন আসবে তোমাকে নিতে? সে কি দিনের বেলায় আসতে পারে না? চাঁদনি কোনো উত্তর দেয় না। সে এখন ভেবে পায় না এখন তার কি করা উচিত। দরজাটা খুলে দিবে নাকি লাগানোই থাকবে। তবে তার যতটুকু জানা তা হলো শ্রাবণের তো আজকে আসার কথা নয়। ওদের কাছ থেকে কোনো রকম উত্তর না পেয়ে বাইরে থাকা লোকটি আবারও বলে ওঠে, কি হলো চাঁদনি, দরজা খুলছো না কেন? তাড়াতাড়ি দরজা খোলো, আমি তোমাকে নিতে এসেছি। তোমাকে নিয়ে এখান থেকে চলে যাব। এখানে বেশিক্ষণ দেরি করতে পারবো না। তাড়াতাড়ি দরজাটা খোলো, আমি বিপদে পড়েছি। ওর বিপদে পড়ার কথাটা শুনেই রতন মিয়া দ্রুত সেখানে এগিয়ে যায়। সোফাটার দরজার সামনে থেকে শরীরের দরজাটা খুলতে যাবে, তখনই চাঁদনি খেয়াল করে তার হাতে থাকা পলকটি জল জল করে জ্বলছে। আর তার হাতে বেশ জল জল করছে। মুহূর্তে তার কোনো একটা কথা মনে পড়ে যায়। সে দৌড়ে গিয়ে তার বাবাকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলে, খবরদার বাবা, দরজা খুলবা না। বাইরে উনি আসেনি, এসেছে অন্য কেউ আমাদের মেরে ফেলার জন্য। এখন দরজা খুললে আমরা কেউ বাঁচতে পারবো না।
কথাটি বলেই শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজার সামনে শোকেসটি ও টেবিল এনে লাগিয়ে দেয় সে। এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাইরে আসলে কে দাঁড়িয়ে আছে, আর তোকে এমনভাবে ডাকছে কেন চাঁদনি? জামাই না হলে আর কে হবে? কথাগুলো ভয় এবং বীরত্ব মিশ্রিত কণ্ঠে বললেন রতন মিয়া। ওনার কথায় চাঁদনি কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। সেই সব সত্যি কথা বলতেও পারবে না, আবার এখানে কিছু লোকালেও ঝামেলা হতে পারে। মনে মনে কিছু একটা ভেবে নিয়ে এসে তারপর বলে উঠল, প্লিজ বাবা, আমি তোমাকে সব কিছু খুলে বলবো, কিন্তু এখন দয়া করে এটা নিয়ে কোনো কথা বলো না। শুধু আমি যেটা করছি সেটা করতে দাও। কোনোভাবেই দরজাটা খোলা যাবে না। আজকের রাতে কেউ বাইরে বের হবে না। বাইরে বিপদ ছাড়া আর কিছুই নেই। ওর এমন কথাই বেশ বিরক্ত হলেন রতন মিয়া, কিন্তু আর কিছু বললেন না। মেয়ের কথা মেনে নিয়ে চুপচাপ সবাই ঘরের মধ্যে থাকলেন। বেশ কিছুক্ষণ দরজায় টোকা পড়তে পড়তে একসময় সব কিছু শান্ত হয়ে গেল। এইবার যেন সকলের মাঝে প্রাণ ফিরে এলো। বাইরে স্বস্তির নিঃশ্বাস ফেললো। আচ্ছা চাঁদনি বুড়ি, সত্য করে বলতো কি হচ্ছে এইসব? বাইরে থেকে কে তোকে এইভাবে জামাইয়ের মতো করে ডাকলো, কিন্তু তুই দরজা খুলতে দিলি না কেন? আমার যেন সব কিছু কেমন গোলমাল লাগছে। খুব সন্দেহ হচ্ছে তোর আর জামাইয়ের ওপর। সব কিছু খুলে বলতো সত্যি সত্যি। পাশ থেকে রত্না বেগম বলে উঠলেন কথাগুলো। ওর কথা শুনে চাঁদনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দাঁড়ানো থেকে পাশে থাকা সোফার উপরে গিয়ে বসলো। তারপর দাদির দিকে তাকিয়ে বলল, দেখো দাদি, এখন এইসব কথা বলার সময় না। তোমরা আমাকে একটু সময় দাও। কথা দিচ্ছি তোমাদের কাছে সব সত্যি কথা খুলে বলবো আমি। তবে এটা জেনে রেখো, আমি যেটা করছি সেটা আমাদের সকলের ভালোর জন্যই করছি। এতটুকু বলেই হঠাৎ জানলায় জোরে জোরে শব্দ হতে লাগলো। এই যেন জানলা ভেঙে কিছু ঘরের ভিতর ঢুকে পড়বে। সাথে সাথে ভয়ে কেঁপে উঠলো সবাই। সবাই একসাথে জড়সড়ো হয়ে গেল। চাঁদনি এসে ওর বাবার হাতটা শক্ত করে ধরে ফেললো। জানলায় এত জোরে শব্দ হতে লাগলো যেন সেটা এখন ভেঙে ভেতরে চলে আসবে। চাঁদনি এবার প্রচণ্ড পরিমাণ ভয় পেতে লাগলো। ভয়ে ধর করে ঘামতে লাগলো সে। তার মতো একই অবস্থা রতন মিয়া এবং রত্না বেগমেরও। সবাই একে অপরের দিকে মুখ দিয়ে তাকে ভয়ে ধর করে ঘামতে লাগলো। তখনই পুরো বাসার লাইট অফ হয়ে গেল। চারিদিকে অন্ধকার ঘুরঘুরে হয়ে গেল। কোনো দিকেই একটুখানি আলোর চিহ্ন মাত্রা নেই। এমন অবস্থায় কে কি করবে কিছুই বুঝতে পারছে না। তিনজনে একসাথে জড়সড় হয়ে রইল। চাঁদনি খেয়াল করলো তার হাতটা ভীষণ জলজল করছে। সে বুঝতে পারলো তার আশেপাশে প্রচণ্ড বিপদ লুকিয়ে রয়েছে। মনে মনে ভাবলো, এই বুঝি তার শেষ রাত। আজকেই হয়তো ভ্যাম্পায়ারগুলো মেরে ফেলবে তাদের। কথাগুলো ভেবেই ভীষণ রকম কান্না আসতে শুরু করলো তার। তবুও সে নিজেকে সামনে নিল। এখন দুর্বল হলে চলবে না, তাহলে হয়তো তার বাবা দাদিও দুর্বল হয়ে পড়বে। সে নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে বলল, বাবা দাদি, তোমরা প্লিজ ভয় পেও না। শুধু শক্ত করে একে অপরে হাত ধরে রাখো। আর হ্যাঁ, তোমাদের হাতে থাকা পলকগুলো যেন কিছুতেই হাতছাড়া করো না। ওর কথার উত্তরে পাশ থেকে রত্না বেগম বলে উঠল, তুই এখন পলক নিয়ে পড়ে আসিস, এদিকে আমার প্রাণ যায়। সন্ধ্যা থেকে দেখছি ওই পলকের জন্যই হাতটা ভীষণ জল করছিল, তাই সেটা তো আমি কখন খুলে রেখেছি। ওনার এমন কথায় চমকে উঠল চাঁদনি। উত্তেজিত হয়ে বলল, এইসব তুমি কি বলছো দাদি? ওটা খুলে রাখার কারণে চারদিকে এত বিপদ ঘুরে আসছে। তাড়াতাড়ি বলো, ওটা তুমি কোথায় রেখেছো? তোমাকে বারবার নিষেধ করা সত্ত্বেও কেন পলকটা খুলে রাখলে? ওই সাধারণ একটি পলকের সাথে বিপদের কি সম্পর্ক? আর তাছাড়া ওটা আমার হাতে ভীষণ জল করছিল, তাই খুলে রেখেছি। কিন্তু তোর কথা তো কিছুই বুঝতে পারছি না। আমার কথা পরে বুঝবে দাদি। আগে বলো, তুমি পলকটা রেখেছো কোথায়? কোথায় আবার রাখবো? আমার ঘরে বিছানায় বালিশের নিচে রেখেছিলাম। আচ্ছা, তোমরা এখানেই দাঁড়াও, কেউ কোথাও যাবে না, আমি আসছি। কথাটি বলেই চাঁদনি আর দেরি করলো না। অন্ধকারে হাতড়াতে দাদের ঘরে চলে গেল। আন্দাজে বিছানার কাছে গিয়ে বালিশটা তুলে তার নিচে হাত দিতেই দেখলো পলকটা পড়ে আছে। সে দ্রুত সেটা নিয়ে আবার সব কিছু ধরে বাইরে বেরিয়ে এলো। বাবার নাম ধরে ডাকতেই তারা উত্তর দিল। সেখানে গিয়ে হাতে থাকা জিনিসটা অন্ধকারে তাড়াতাড়ি দাদের হাতে বেঁধে দিল। সাথে সাথে তিনজনের হাতে থাকা পলকগুলো জল করে উঠল। কিন্তু এইবার আর কোনো রকম জ্বালা হলো না।
সবাই অবাক হয়ে তাকিয়ে রইল পলকগুলোর দিকে। তখনই জানলার শব্দ হওয়া বন্ধ হয়ে গেল। সব কিছু আগের মতো স্বাভাবিক এবং শান্ত হয়ে গেল। সাথে সাথে ঘরের লাইটগুলো জ্বলে উঠলো। এবার যেন চাঁদনি হাঁপ ছেড়ে বাঁচলো। সেইবার বাবার হাত ছেড়ে দিয়ে বলল, আর কোনো ভয় নেই, ইনশাল্লাহ এবার সব কিছু ঠিক হয়ে গেছে, সব বিপদ কেটে গেছে। ওর কথায় রতন মিয়া এবং রত্না বেগম দুজনেই সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে ওর দিকে। রতন মিয়া এবার বলেই উঠলেন, এইসব কি হচ্ছে চাঁদনি? আমি কিছুই বুঝতে পারছি না। আমার এখন কেমন যেন সন্দেহ হচ্ছে। সত্য করে বলতো এগুলোর পেছনের রহস্য কি? চাঁদনি একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, তারপর ক্লান্ত গলায় বলল, আমি তোমাদের সব কিছুই বলবো বাবা, তবে এখন নয়, কালকে সকালে। আমার এখন ভীষণ টাইট লাগছে। তোমরা যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আর কোনো বিপদ নেই। তবে হাত থেকে কিন্তু এগুলো কোনো মতেই খুলবে না। আমিও ঘুমাতে যাই, সকালে সব কিছু বলবো। ওর কথার উত্তরে কেউ আর কিছুই বলল না, কারণ সবাই অনেক টাইট হয়ে গেছে। এবার যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে, যদিও সবার মাঝের ভয়টা এখনো কাজ করছে। সকাল 7:03। রাত জাগার কারণে বিভোর ঘুমে আসে চাঁদনি। দরজা জানলা ভিতর থেকে লাগিয়ে দেওয়া। ঘুমের মাঝে হঠাৎ চাঁদনির মনে হতে লাগলো তার মুখে ঠিক সামনে কিছু একটা আছে, যেই জিনিসটা লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে, যখন তখন হয়তো আক্রমণ করবে তার উপর। পাশের রুমে রতন মিয়া এবং রত্না বেগম বিভোর ঘুমে ঘুমাচ্ছে। প্রতিদিন অনেক ভোরে উঠে পড়লেও গত রাতে এত ঝড়ঝামটা যাওয়ার কারণে তারা এখন পর্যন্ত ঘুম থেকে উঠতে পারেনি। সবাই যে যার রুমেই নাক ডেকে ঘুমাচ্ছে। ভয়ে এইবার চাঁদনি শীত দ্বারা বেড়ে শীতল স্রোত বয়ে যেতে লাগলো। ভয়ে যেন শরীরের প্রত্যেকটা পশম দাঁড়িয়ে গেল। সে চোখ না খুলেই ভয় শিউরে উঠতে লাগলো। মনে মনে ভাবতে লাগলো, চোখ খুললেই হয়তো এমন কিছু দেখবে যা দেখে সে সহ্য করতে পারবে না। জিনিসটা হয়তো চোখ খোলার সাথে সাথে তার উপর আক্রমণ করে বসবে। কথাটি ভাবতে ভাবতে সাহস করে চোখ মেলে তাকালো সে। আর তাকাতেই সামনে যা দেখলো তা দেখে চোখ বড় বড় করে জোরে চিৎকার দেওয়ার জন্য মুখ খুলল সে। তখন সামনে থাকা জিনিসটা ওর হাত দুটো গালে রেখে ঠোঁট দুটো নিজের ঠোঁটে আয়ত্ত করে নিল। এইভাবে কেটে গেল বেশ কিছু সময়। চাঁদনি যখন শান্ত হয়ে গেল তখন তাকে ছেড়ে দিল সে। এবার চাঁদনি জোরে জোরে হাঁপাতে লাগলো। শ্রীরামনকে নিজের সামনে বসে থাকতে দেখে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে রইল। আশেপাশে চোখ বুলিয়ে দেখে দরজা জানলা সব কিছুই ঠিক আগের মতো লাগানো আছে। তাহলে শ্রীরামন ভিতরে এলো কিভাবে? কথাটা ভেবেই ভীষণ রকম ভয় হতে লাগলো তার, কিন্তু সে চিৎকার করলো না, কারণ শ্রীরামন তার সামনে মুখে দুষ্টু দুষ্টু হাসি নিয়ে বসে আছে। চাঁদনি হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, আপনি আপনি এখানে কিভাবে এলেন? দরজা জানলা সব তো লাগানো, আমি কি স্বপ্ন দেখছি নাকি? কথাটি বলতেই শ্রীরামন দুষ্টামি করে ওর হাতে একটি চিমটি কাটলো। সাথে সাথে আহ করে উঠলো সে। হাতে হাত বোলাতে বোলাতে বলল, আমি তো সত্যিই জেগে আছি, কিন্তু আপনি ভিতরে এলেন কিভাবে? দরজা জানলা সব ভিতর থেকে লাগানো। ওর কথার উত্তরে শ্রীরামন লাফ দিয়ে ওর পাশে উঠে বসলো। ওর কিছুটা ঝুঁকে ওর মুখের কাছে মুখ নিয়ে বলল, আমার বউকে এত বেশি মিস করছিলাম যে 1 মিনিটও দেরি সইল না, তাই দরজা জানলা বন্ধ অবস্থায়ও ভিতরে ঢুকে পড়েছি। ওর কথার উত্তরে শোয়া থেকে উঠে বসলো চাঁদনি। শুকনো ঢোক গিলে বলল, কিন্তু দরজা জানলা বন্ধ থাকা অবস্থায়ও আপনি ভিতরে এলেন কিভাবে শ্রাবণ? ও আমার জান পাখি, তুমি কি ভুলে গেছো তোমার স্বামী কোনো সাধারণ মানুষ নয়, সে একজন ভ্যাম্পায়ার? তাহলে এত কেন ভয় পাচ্ছ? আমি যেখানে খুশি সেখানে পৌঁছে যেতে পারি নিজের ইচ্ছায়, বুঝছো? এখন এইসব কথা না বলে আমাকে আদর করো। ওর কথায় এতক্ষণে যেন কিছুতেই মনে পড়ছিল না চাঁদনি। গত রাতের কথা মনে পড়ে ভয় শিউরে বেড়ে শীতল স্রোত বয়ে গেল তার। মুখটা মুহূর্তে শুকিয়ে গেল। ওর মনের কথা বুঝতে পেরে শ্রাবণ মৃদু হাসলো। ওর হাতটা নিজের হাতে নিয়ে বলল, সত্যি তোমাকে পেয়ে আমি অনেক খুশি চাঁদ পাখি। তুমি যেমন বুদ্ধিমতী তেমন সাহসী। গত রাতে তুমি যদি নিজের বুদ্ধি এবং সাহস দিয়ে মোকাবেলা না করতে তাহলে হয়তো অনেক বড় বিপদ হতে পারত। ওর কথার উত্তরে চাঁদনি ওর দিকে গভীর দৃষ্টিতে তাকালো। তারপর অভিমানী গলায় বলল, কিন্তু আপনি গতকাল কোথায় ছিলেন শ্রাবণ? আমাদের এত বিপদ দেখেও কেন এলেন না? আর ওই লোকগুলো কে ছিল
যে আপনার কণ্ঠে আমাদেরকে বারবার দরজা খোলার জন্য বলছিল। ওর কথার উত্তরে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল শ্রাবণ। তারপর হাতটা ধরে বলল, সব কিছুই বলবো তোমার কাছে কোনো কিছুই লুকাবো না। তবে এই মুহূর্তটাকে আমি নষ্ট করতে চাই না। তুমি কি এই মুহূর্তটা আমার নাম করে দিবে শুধু তোমাকে ভালোবাসার জন্য? ওর কথায় বেশ লজ্জা পেল চাঁদনি। মাথাটা নিচু করে ফেললো সে। মুহূর্তে গলা দুটো যেন টকটকে লাল টমেটোর মতো হয়ে গেল। লজ্জার শ্রাবণের মুখের দিকে তাকাতে পারল না সে। সেটা বুঝতে পেরে শ্রাবণ মৃদু হাসলো। দু গালে টিপ দিয়ে আদর করে বলল, মানুষ যে এতটা কিউট হয় সেটা তোমাকে না দেখলে জানতাম না চাঁদ পাখি। যাও, এত লজ্জা পেতে হবে না। এখনকার মতো ছেড়ে দিলাম, কারণ তোমার কাছে অনেক কিছু খোলাসা করে বলার আছে। এখন চলো, রুম থেকে বেরে হাওয়া হয়ে যাই। ওর কথায় চাঁদনি এবার ওর দিকে বড় বড় চোখ করে তাকালো। তারপর উত্তেজের কণ্ঠে বলে উঠল, কি বলছেন আপনি? এখন আমার সাথে বাইরে বের হবেন কি করে? বাবা আর দাদি দেখলে কি ভাববে? তারা তো একের পর এক প্রশ্ন করবেই। আপনি কখন এলেন, কিভাবে এলেন? আপনি কি উত্তর দেবেন তাদের? আমি কি তাদের বলে দিব আপনি একজন ভ্যাম্পায়ার? আর তাছাড়া এমনিতে তো গত রাতে তাদের মনে নানান রকম প্রশ্ন তৈরি হয়েছে। আমি সেটাই ভেবে পাচ্ছি না তাদের কিভাবে সামলাবো। ওর কথার কোনো উত্তর দিল না শ্রাবণ। উঠে দাঁড়িয়ে মুচকে এসে নিজের হাতটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমার হাতটা ধরো আর এসো আমার সাথে। ওর এমন কথায় ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে রইল চাঁদনি, কিন্তু উঠলো না। শেষে শ্রাবণ বাধ্য হয়ে ওর হাতটা টেনে ধরে ওকে দাঁড় করালো। তারপর ওকে টানতে টানতে নিয়ে দরজা খুলে বাইরে বের হলো। বাইরে বের হতে দেখলো ওর দাদা এবং বাবা সামনে দাঁড়িয়ে আছে। তারাও এইমাত্র ঘুম থেকে উঠেছেন। ওদের দুজনকে দেখে বেশ অবাক হলেন রতন মিয়া এবং রত্না বেগম। রতন মিয়ার কাছে এগিয়ে এসে বললেন, আরে জামাই বাবা, তুমি কখন এসেছো? ওনার কথার উত্তরে সে আবার মুচকি হাসলো। চাঁদনির হাত ছেড়ে দিয়ে কাছে এগিয়ে এসে বলল, আমি তো রাতে এসেছি বাবা, আপনার মেয়ে দরজা খুলে দিয়েছিল। আপনারা ঘুমিয়েছিলেন বলে আমি আর আপনাদের ডাকতে দেইনি। একটু খবর দিয়ে আসতে পারোনি বাবা? দেখোই তো কত বেলা হয়ে গেল, অথচ এখনো কিছুই করা হলো না। বুঝলাম না আজকে এত বেলা হলো কিভাবে ঘুম থেকে উঠতে। আচ্ছা তুমি থাকো, আমি এক্ষুনি বাজার গিয়ে বাজার করে আনছি। চাঁদনিমা দেখিস জামাইবার যেন কোনো রকম সমস্যা না হয়। কথাগুলো বলে ওকে আর কিছু বলার সুযোগ না দেয় সেখান থেকে চলে গেল রতন মিয়া। উনি যেতেই রত্না বেগম কাছে এগিয়ে এলো, একটু রাগে সুরে বলল, এই যে নাত জামাই, তোমার উপর কিন্তু বড্ড বেশি রেগে আছে আমি। বলছি আমার নাতনিকে সেই দিন রাত্রে রেখে দিয়ে চলে গেলে আর একটি বারও খোঁজ নিতে এলে না। তুমি জানো আমার নাতনি তোমাকে কত মিস করেছে। সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকতো, ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করতো না। ওনার কথায় মৃদু হেসে চাঁদনির দিকে তাকালো শ্রাবণ। তারপর আবার ওনার দিকে তাকিয়ে বলল, চিন্তা করবেন না দাদি, এখন থেকে আপনার নাতনির সকল দায়িত্ব আমার। তাকে খাইয়ে খাইয়ে কিভাবে মোটা বানাতে হয় সেই দায়িত্ব আমি পালন করব। তাকে ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ বাবা হ্যাঁ, সেটা করলেই ভালো। আচ্ছা তোমার ঘরে যাও, আমি তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। কথাটা বলেই সেখান থেকে চলে গেলেন রত্না বেগম। এদিকে চাঁদনি যেন অবাকের উপর অবাক হচ্ছে। সে কিছুতেই ভেবে পাচ্ছে না এসব কি হচ্ছে। গত রাতের কথা কি সব ভুলে গেছে তার দাদি এবং বাবা? তারা কিভাবে এত স্বাভাবিকভাবে কথা বলছে? ওকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণ মৃদু হাসে। ওর হাত ধরে নিয়ে আবার রুমে প্রবেশ করে। ওকে নিয়ে খাটের উপর বসিয়ে দিয়ে বলে, আমি জানি তুমি এখন কি ভাবছো। এত কিছু ভেবে নিজের মাথা খারাপ করো না। তোমার বাবা এবং দাদি গত রাতের কথা কিছুই মনে নেই। তারা কোনো কিছুই মনে করতে পারবে না। তাদের স্মৃতি থেকে সব মুছে দিয়েছি আমি জাদু করে। তাই তাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না তোমাকে। সবই বুঝলাম শ্রাবণ, কিন্তু একটি কথা বুঝতে পারছি না। আপনি তো আমার কাছে বলেছিলেন আপনি দিনের বেলা কোথাও বের হতে পারবেন না, সূর্য আলোতে আপনার সমস্যা। তাহলে এখানে এলেন কিভাবে? চারিদিকে তো সূর্য উঠে পড়েছে, আপনি বাইরে বের হবেন কিভাবে? আর তাছাড়া দাদি এবং বাবা যেইভাবে আপনার খাবার আয়োজন করতে গেল, তাতে তারা আজ আপনাকে খাবার খাইয়েই ছাড়বে। কিন্তু এইটুকুই বলেই ওকে থামিয়ে দিল শ্রাবণ। তারপর হাতটি ধরে বলল, হয়েছে বাবা, তোমার এত চিন্তা করতে হবে না, সব কিছু আমি সামলে নেব। এত ভেবে নিজের মাথা নষ্ট করো না চাঁদ পাখি। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আর তাছাড়াও
এখন আমি অনেক শক্তিশালীর অধিকারী। সূর্যের আলোতে আমার আর কোনো ভয় নেই। যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো ডাইরেক্ট আমার বুকে স্পর্শ না করবে ততক্ষণ আমার কোনো ক্ষতি হবে না। আর আমি যে জামাটা পরে আছি এটার কারণে সূর্যের আলো আমার বুকের উপর স্পষ্ট কখনোই করতে পারবে না। তাই আমি এখন একদম সেফ, বুঝতে পেরেছ? ওর এমন কথাই এবার যেন আরো বেশি বিচলিত হলো চাঁদনি। সে বড় বড় চোখে ওর দিকে তাকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু আপনি শক্তি পেলেন কিভাবে শ্রাবণ? আপনি তো বলেছিলেন শক্তি পেতে হলে আমার রক্ত চুষে আমাকে মারতে হবে তবে আপনি আমার পূর্ণ শক্তি ফিরে পাবেন। কিন্তু আমি তো এখনো আপনার সামনে জীবিত আছি, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? কথাগুলো বলেই সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল ওর দিকে। মুহূর্তে শ্রাবণ মুখটা মেঘে ঢেকে গেল। সে মাথা নিচু করে কিছু একটা ভাবতে লাগলো। পুরো ডাইনিং টেবিলে সাজানো নানান পদের রান্না করা খাবার দিয়ে তার সামনে বড় বড় চোখ করে দাঁড়িয়ে আছে শ্রাবণ। পাশে দাঁড়িয়ে চাঁদনি মিটি মিটি হাসছে তার অবস্থা দেখেই, কারণ সে ভালো করেই জানে শ্রাবণ এগুলো কিছুই খেতে পারবে না। ওকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পাশ থেকে রত্না বেগম বলে উঠলেন, কি হলো জামাই, এভাবে দাঁড়িয়ে আছে কেন? রান্না কি পছন্দ হয়নি? বসো বসো, তোমার জন্যই তো এত আয়োজন। ওনার কথায় কি উত্তর দিবে তা যেন ভেবে পাচ্ছে না শ্রাবণ। সে একবার কোন দৃষ্টিতে চাঁদনির দিকে তাকালো, কিন্তু সে মিটি মিটি হেসেই চলছে তখন থেকেই। এবার বেশ রাগ হলো তার। সে একটা চেয়ার টেনে সেটাই বসে পড়ল। রত্না বেগমের দিকে তাকিয়ে বলল, দাদি, খাবারগুলো দেখে লোভ হচ্ছিল অনেক, তাই এতক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের মনটাকে সান্ত্বনা দিয়ে বলছিলাম যে এগুলো সব আমার জন্যই। এখন দেরি না করে তাড়াতাড়ি আমার প্লেটে সব কিছু দিন তো, খাওয়াটা শুরু করি। ওর এমন কথায় এবং কাণ্ড চাঁদনির চোখ যেন কপালে উঠে গেল। সে বড় বড় চোখে ওদের তাকিয়ে বিস্মিত গলায় বলল, কি বলছেন কি আপনি সত্যি এইগুলা খাবেন? ওর এমন প্রশ্নই রত্না বেগম অবাক হয়ে ঝাঁঝালো গলায় পাশ থেকে বলে উঠল, এটা কেমন প্রশ্ন নয় চাঁদনি বড়ি, সব কিছু তো জামাইয়ের জন্য রান্না করা হয়েছে, তাহলে এসব ও খাবে না তো কে খাবে? আর এমন করে বলছিস যেন জামাই সব কিছুই খায় না। ওনার প্রশ্নে থতমত খেয়ে গেল চাঁদনি। কি বলবে ভেবে পায় না সে। এই দিক ওই দিক তাকিয়ে উৎসব খুশি করতে লাগলো। ওর অবস্থা দেখে শ্রাবণ মিটি মিটি হাসিয়ে বলল, আসলে হয়েছে কি জানেন তো দাদি, আপনার নাতনি না আমার খাওয়া একদমই সহ্য করতে পারে না। বাসায় থাকতে তো সারাক্ষণ আমার খাবার নিজেই চুরি করে খেত, আমাকে ঠিকঠাক মতো খেতে দিত না, তাই তো এত মোটা হয়ে গেছে দেখছেন না। কিন্তু আজকে ওকে দিব না, সব আমি একাই খাবো। হ্যাঁ জামাই, হ্যাঁ তুমি বসো, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। কথাগুলো বলেই শ্রাবণের সামনে একটি প্লেট দিয়ে তাতে এক এক করে খাবার তুলে দিলেন রত্না বেগম। প্লেটটা এখন মাছ মাংসই একদম ভরপুর হয়ে আছে। সেটা নিয়ে চুপচাপ বসে রইল শ্রাবণ। চাঁদনি শুধু চোখে বড় বড় করে ওর অবস্থা দেখছে। সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, কারণ সে তো জানে ভ্যাম্পায়ার শুধু রক্ত ছাড়া অন্য কিছু খেতে পারে না। শ্রাবণও সেরকমই ছিল, তাহলে আজকে সে খাবার খাওয়ার সাহস পাচ্ছে কিভাবে? কথাগুলো ভেবে ভেবেই চেয়ে দেখলো শ্রাবণ অলরেডি খাওয়া শুরু করেছে। একদম মানুষের মতো করেই সবগুলো খাবারগুলোই চেটে পুটে খাচ্ছে সে। দেখে মনে হচ্ছে যেন অনেক মজা করে খাবারগুলো খাচ্ছে। চাঁদনি এইবার ধপ করে পাশের একটি চেয়ারে টেনে সেটাকে বসে পড়লো। হা করে তাকিয়ে রইল ওর খাবারের দিকে। সে যেন অবাকের উপর অবাক হচ্ছে ওর এই অবস্থা দেখে। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে রত্না বেগম বলে উঠলেন, কিরে চাঁদনি বুড়ি, এভাবে জামের খাবারের দিকে নজর না দিয়ে নিজে একটা প্লেট ভাত নিয়ে খেতে পারিস তো? তোকে তো কেউ ধরে রাখেনি, যেইভাবে তাকিয়ে আসিস বেচারা পেট খারাপ হবে তো ওইভাবে তাকিয়ে থাকলে। চাঁদনি কোনো উত্তর দিল না, একইভাবে তাকিয়ে থেকে ওর খাওয়া দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে উঠে পড়লো শ্রাবণ, কিন্তু চাঁদনি কিছুই খেলো না। সে ওর পিছু পিছু উঠে গেল। দুজন মিলে রুমে চলে গেল। রত্না বেগম অবশ্য অনেকবার ওকে খেতে বলেছেন, কিন্তু ও বলেছে পরে খাবে। রুমে গিয়ে চাঁদনির দরজা লাগিয়ে শ্রাবণের সামনে গিয়ে দাঁড়ালো। মুখের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বিস্মিত গলায় বলল, সত্যি করে বলেন তো আপনি কে? আপনি কি সত্যি সেই ভ্যাম্পায়ার শ্রাবণ নাকি অন্য কেউ?
আমার যেন কেমন ডাউট হচ্ছে আপনাকে। ওর কথার উত্তরে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো শ্রাবণ। তারপর বিছানার উপর উঠে বসে ওর দিকে তাকিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলল, আমার পাশে এসে বসো চাঁদ পাখি। চাঁদনি তার হাতটা ধরল না, বরং দুপা পিছিয়ে গিয়ে আবারও জিজ্ঞাসা করলো, আমাকে সব কিছু সত্যি করে বলুন। আমার আপনাকে সন্দেহ হচ্ছে, কেন জানি বারবার মনে হচ্ছে আপনার মধ্যে অনেক বড় পরিবর্তন ঘটেছে, কিন্তু সেটা কিভাবে? ওর কথার উত্তরে এবার বিছানা ছেড়ে দাঁড়ালো শ্রাবণ। তারপর গুটি গুটি পায়ে হেঁটে এসে জানালার কাছে চলে গেল। জানালার গ্রিলটা হাত দিয়ে ধরে বাইরের দিকে দৃষ্টি রেখে শান্ত গলায় বলে উঠলো, তা তুমি ঠিকই ধরেছ চাঁদ পাখি, আমার মাঝে অনেক বড় পরিবর্তন ঘটেছে। কারণ এখন আমি আগের চাইতেও 1000 গুণে বেশি শক্তিশালী একজন ভ্যাম্পায়ার, যার মাঝে মানুষ এবং ভ্যাম্পায়ার 2 রকমের শক্তি রয়েছে। তাই মানুষের মতো খাবার খাওয়াও আমার জন্য কোনো ব্যাপার নয়। কিন্তু সেটা কিভাবে সম্ভব হলো? আপনার তো কোনো শক্তি পাওয়ার কথা নয়, আপনি তো আমাকে মারেননি, তাহলে আপনি এত শক্তি কোথায় পেলেন? আমাকে সব কিছু খুলে বলুন শ্রাবণ। আমার আর এই গোলকধাঁধায় থাকতে ভাল লাগছে না। বলছি তো তোমাকে সব বলবো, কিন্তু তার আগে আমাকে একটু এলাকাটা ঘুরে দেখাবে চলো। এর আগে আমি কখনোই দিনের বেলায় পৃথিবীর সূর্য দেখিনি। আজ তোমার সাথে পুরো এলাকাটা ঘুরে দেখতে চাই, নিয়ে যাবেন আমায়? চাঁদনি কোনো প্রশ্ন করতে গিয়েও থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসুন, আমি খেয়ে রেডি হয়ে আসছি। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল সে। তবে তার মনটা অনেক খারাপ, সেটা তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। সে বেরিয়ে যেতেই শ্রাবণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। মনে মনে বলল, সত্যিটা তুমি জানতে পারলে হয়তো আমাকে ভুল বুঝবে চাঁদ পাখি, কিন্তু এছাড়াও যে আমার আর কোনো উপায় ছিল না। সকলের ভালোর জন্যই এত বড় পদক্ষেপ নিতে হয়েছে আমায়, কিন্তু এই কথাটা আমি এত সহজেই তোমার কাছে বলতে চাই না। আমি চাই তোমার সাথে কিছু সুন্দর সময় কাটাতে। গ্রামের রাস্তা ধরে হাত ধরে হেঁটেই যাচ্ছে চাঁদনি এবং শ্রাবণ। দুজনের মুখে মুচকি হাসি। কিছুক্ষণ পর পর গল্প করছে আর রাস্তা ধরে সামনে এগিয়ে চলছে। আশেপাশের মানুষগুলো তাদের দেখে ফিস ফিস করে এক অপরের সাথে কথা বলছে। চাঁদনির ছোটবেলা বান্ধবীর সাথে দেখা হয়েছে ইতিমধ্যেই। তারা শ্রাবণকে দেখে এক প্রকার হিংসের দৃষ্টিতে তাকিয়েছে চাঁদনির দিকে, যেটা বুঝতে পেরে মনে মনে ভীষণ খুশি হয়েছে চাঁদনি। প্রায় 1 ঘন্টা হলো এভাবে হাঁটতে হাঁটতে বাসা থেকে অনেক দূরে চলে এসে তারা। জায়গাটা বেশ জঙ্গলের মতো, সময় যেন কখন পেরিয়ে গেছে বুঝেই উঠতে পারেনি তারা। দুপুর পেরে বিকাল হয়ে গেছে অনেক আগে। বেশ কিছু দূর এগিয়ে যেতেই জঙ্গলের মধ্যে বেশ কয়েকজনের কথা শুনতে পেল চাঁদনি। সে দ্রুত শ্রাবণ দিকে তাকিয়ে বলল, আমরা অনেক দূরে চলে এসেছি শ্রাবণ, এখন আমাদের বাসায় ফেরা উচিত। চলো তাড়াতাড়ি বাসায় যাই, এখানে থাকা ঠিক হবে না। ওর এমন কথায় ওর দিকে বিহিত দৃষ্টিতে তাকালো শ্রাবণ। গভীর গলায় জিজ্ঞাসা করে, কেন, এখানে কি হয়েছে? আমার সাথে থাকতে তোমার কিসের ভয় চাঁদ পাখি? না কিছু না, কোনো ভয় নাই, কিন্তু আমরা এখন বাসায় ফিরবো, চলুন আমার সাথে। কথাটা বলেই শ্রাবণের হাত ধরে পিছন দিকে হাঁটার জন্য উদ্দেশ্য হলো চাঁদনি। তখন জঙ্গলের মধ্যে থেকে কয়েকজন নেশাগ্রস্ত লোক বাইরে বেরিয়ে আসে। ওদের উদ্দেশ্য করে বলে, কই যাও সোনামণি, শুধু একজনকে নিয়ে থাকলে চলবে? আমাদের কাছে একটু আসো। কথাগুলো কানে যেতেই রক্ত চুষতে ওদের দিকে ফিরে তাকালো শ্রাবণ। মুহূর্তেই যেন হাতের মুখ শক্ত করে চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো তার। ব্যাপারটা বুঝতে পেরে চাঁদনি সামনে গিয়ে দাঁড়ায়, তার কাছে হাত জোর করে বলে, প্লিজ শ্রাবণ, এখন আর দাঁড়াবেন না, আমার সাথে বাসায় চলুন, এখানে থাকা ঠিক হবে না, আমি কোনো রকম ঝামেলা চাই না। কথাটা বলেই ওর হাত ধরে আবার সামনে এগিয়ে যেতে চায় সে। তখনই ওই লোকগুলো এসে ওদের সামনে দাঁড়ায়। নেশা ভরায় গলায় ডুলতে ডুলতে বলে, কেন মামনি, এত তাড়া কিসের তোমার? আমাদের কেউ তো একটু সময় দাও, শুধু সুন্দর ছেলেদের পেছনে ঘুরলে হবে? আমরা অসুন্দর বলে কি আমাদের সাথে থাকা যায় না? কথাটা বলেই চাঁদনির হাত ধরার জন্য হাত এগিয়ে দেয় একজন, সাথে সাথে লোকটির হাত ধরে ফেলে শ্রাবণ। অগ্নি দৃষ্টিতে তাকায় তার দিকে। মুহূর্তেই ওর চোখ দুটো টকটকে লাল হয়ে যায়, চোখের মনে লাল বর্ণ ধারণ করে। এমন ভয়ঙ্কর রূপ দেখে বেশ ভয় পেয়ে যায় লোকগুলো, কিন্তু তারা ভাবে তার নেশার কারণে ভুল দেখছে, তাই চোখ ডলে নিয়ে বলে, আমি যা দেখছি তোরাও কি তাই দেখছিস? ওর চোখগুলোকে আসলে লাল হয়ে গেছে। ওর প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পায় না বাকিরা। মুহূর্তে শ্রাবণ নিজের ভ্যাম্পায়ার রূপে ধারণ করে। কিছুক্ষণের মধ্যেই একে একে সবাইকে গলা নিচে বিষাক্ত দাঁত বসিয়ে দিয়ে রক্ত চুষে মেরে ফেলে।
ঘটনার অস্তিত্ব চাঁদনি যেন পাথর হয়ে যায়। তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে। এমন নিষ্ঠ ঘটনা সে আগে কখনোই দেখেনি। এত ভয়ঙ্কর দৃশ্য সহ্য না করতে পেরে একসময় জ্ঞান হারিয়ে ঢলে পড়ে সে। জ্ঞান ফিরতেই নিজেকে অন্ধকার রুমে আবিষ্কার করে চাঁদনি। শুয়ে থেকে এইদিক ওইদিকে তাকিয়ে কিছু বুঝতে পারছে না সে ঠিক কোথায় আছে। ধীরে ধীরে মনে করার চেষ্টা করে তার সাথে কি হয়েছিল। সব কিছু মনে পড়তেই ধরফড়িয়ে উঠে বসে সে। সাথে সাথে রুমের মধ্যে লাইটগুলো জ্বলে ওঠে, চারিপাশে আলোকিত হয়ে যায়। চাঁদনি কিছুটা চোখ ডলে নিয়ে চারিদিকে তাকিয়ে দেখে সে আগের সেই রুমে শুয়ে আছে, যে রুমে শ্রাবণ তাকে বিয়ে করার পর নিয়ে এসে রেখেছিল। ভয়ে সারা শরীর শিউরে ওঠে তার। শ্রাবণের সেই ভয়ঙ্কর রূপটা যেন কিছুতেই ভুলতে পারছে না সে। সামনে তাকিয়ে দেখে শ্রাবণ মৃদু হেসে তার দিকে তাকিয়ে আছে। ওকে জ্ঞান ফিরতে দেখে যেন প্রাণ ফিরে পেয়েছে সে। এবার গুটি গুটি পায়ে ওর পাশে এসে দাঁড়ায় সে। ওকে কাছে আসতে দেখেই বেশ কিছুটা ভয় পেয়ে যায় চাঁদনি। সে ভয়ে এক জায়গায় জড়সড় হয়ে বসে থাকে। এই মুহূর্তে শ্রাবণকে বড্ড বেশি ভয় করছে তার। নিজের ভালোবাসার মানুষকে যে কেউ এতটা ভয় পায় সেটা হয়তো চাঁদনিকে না দেখলে বোঝাই যেত না। ওর এমন ভয়ঙ্কর চেহারা দেখে শ্রাবণের মনটা নিমিষেই খারাপ হয়ে যায়। সে ওর পাশে এসে শান্ত গলায় জিজ্ঞাসা করে, আমাকে দেখে এইভাবে ভয় পাচ্ছ কেন চাঁদ পাখি? প্লিজ এইভাবে ভয় পেয়ে দূরে সরে যেও না। ওর কথার উত্তরে চাঁদনি আরও একটু জড়সড় হয়ে বসে কাঁপা কাঁপা গলায় কান্না করতে করতে বলল, আপনি আমার থেকে দূরে সরে যান শ্রাবণ। আপনাকে সত্যিই ভীষণ ভয় করছে আমার। আপনার ওই চেহারা আমি বলতে পারছি না। আপনি কিভাবে পারলেন এতগুলো মানুষকে এক মুহূর্তের মাঝে রক্ত শুষে খুন করতে? আপনার কি একটু খারাপ লাগলো না? এমন নৃশংস ঘটনা নিজের চোখের সামনে দেখার পরও কিভাবে আপনাকে ভয় না পেয়ে থাকতে পারি বলুন? প্লিজ আপনি আমার থেকে দূরে সরে যান। আমার ভীষণ ভয় করছে আপনাকে দেখে। চাঁদ পাখি এই ফিল বলো না প্লিজ। তুমি আমার রাগ সম্পর্কে জানো না। এমনিতেই ভ্যাম্পায়ারদের রাগ বড্ড বেশি হয়। সেখানে আমি হলাম ভ্যাম্পায়ার রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর শক্তিশালী ও রাগী ভ্যাম্পায়ার। আমার রাগের উপর কারো জোর চলে না। আর তুমি হলে সে রাগী ভ্যাম্পায়ারের একমাত্র দুর্বলতা, যাকে নিজের জীবনের চাইতেও ভালোবাসি বেশি। তোমার দিকে কেউ চোখ তুলে তাকালেও তাকে আমি মাটির সাথে মিশিয়ে দিব। আর ওটা তোমার দিকে হাত বাড়িয়েছিল। আমি কিভাবে তাদের না মেরে চুপ থাকতে পারতাম বলো? সেই মুহূর্তে আমার ভিতরে ভয়ঙ্কর রূপটা এতটাই জাগ্রত হয়ে গিয়েছিল যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই ওদের ওইভাবে শাস্তি দিয়েছি। এতে তোমার খুশি হওয়ার কথা। আমি কিছু কিটকে পৃথিবী থেকে চিরতরে মুছে দিয়েছি। ওর কথার উত্তরে চাঁদনি কিছুই বলে না। সে আর একইভাবে জড়সড় হয়ে সেখানেই বসে রইল। ওর এমন অবস্থা দেখে শ্রাবণ বুঝতে পারলো এই মুহূর্তে কোনো কিছু বললে কাজ হবে না। ওকে একটু একা থাকতে দেওয়া উচিত। নিজেকে একটু স্বাভাবিক করার জন্য সময় দেওয়া উচিত। শ্রাবণ নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। তারপর ওর দিকে তাকে শান্ত গলায় বলল, আমি অন্য রুমে চলে যাচ্ছি। তুমি কিছুক্ষণ একা থেকে মনে মনে ভাবো আমি ভুল করেছি নাকি ঠিক করেছি। আমি জানি তুমি বুদ্ধিমতী। তোমার সাথে যেটা হতে যাচ্ছিল এটা অন্য কোনো মেয়ের সাথে হলে কি হতো বলো তো? এখন না হয় আমি তোমার বাঁচিয়ে নিয়েছি। যদি আমি কোনো সাধারণ মানুষ হতাম আর এতগুলো পুরুষের সাথে যদি আমি একা না পারতাম, তাহলে ওইখানে কত বড় দুর্ঘটনা হতে পারতো সেটা তোমার ধারণা করা উচিত চাঁদ পাখি। কথাটি বলেই অন্য রুমে চলে গেল সে। ওর বলে যাওয়া শেষের কথাগুলো এইবার যেন মাথায় ঢুকলো চাঁদনি। সে এইবার ভাবতে লাগলো, ও তো ঠিকই বলেছে। বাংলাদেশে প্রতিদিনও কত শত নারী ধর্ষণ হচ্ছে এইসব নেশাখোর জানোয়ারদের হাতে। আর যখন এই সংবাদগুলো সেই পেত তখন তো সে নিজেই তাদের খুন করতে চাইতো। আর যদি শ্রাবণের কোনো ভ্যাম্পায়ার না হতো, সাধারণ কোনো মানুষ হতো, তাহলে আসতো তার সাথেও একই ঘটনা ঘটতে পারতো। তবে শ্রাবণ কোনো ভুল করেনি। সে যেটা করেছে সেটা ঠিক করেছে। কথাগুলো ভেবেই নিজের উপর বেশ রাগ হলো চাঁদনি। সেই সাথে শ্রাবণের উপর ভালোবাসাটাও যেন একটু বেড়ে গেল তার। যদি এখন মন থেকে ভয়টা যায়নি, চোখের সামনে দেখা সে নির্দোষ ঘটনা মনে থেকে মুছে ফেলা সত্যিই বড় কঠিন। তবুও নিজেকে সামনে নিয়ে বিছানার নিচে নেমে দাঁড়ালো সে। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যেতে লাগলো দরজার কাছে। দরজার সামনে গিয়ে সামনে তাকাতেই দেখে শ্রাবণ মাথা নিচু করে সোফার উপর বসে আছে। ওর উপস্থিতি টের পেয়ে ওর দিকে মৃদু হেসে ফিরে তাকালো সে। ওকে হাসি মুখে দেখে যেন আরেকটু সাহস ফিরে পেল মনে। এবার সে কোনো কথা না বলে
দ্রুত এগিয়ে গেল তার কাছে। তার পাশে বসে শান্ত গলায় বলল, আই এম সরি শ্রাবণ, আমি আপনাকে ভুল বুঝেছি। আপনি যেটা করেছেন সেটা একদম ঠিক করেছেন। ওর কথার কোনো উত্তর দিল না শ্রাবণ, তাই ও ফিরে তাকালো তার দিকে। সাথে সাথে আচমকা ওর হাত ধরে হ্যাঁচকা টানে ওকে নিজের করে তুলে নিল শ্রাবণ। তারপর দুই হাত দিয়ে জড়িয়ে ধরে আবেগী গলায় বলল, দেরি হলেও বুঝতে পেরেছো, এটা আমার জন্য অনেক। তুমি জানো এতক্ষণ সময় কতটা ভয়ে ছিলাম আমি। ভেবেছিলাম তুমি হয়তো আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে যাবে। তোমাকে দূরে রেখে আমি ভালো থাকতে পারবো না চাঁদ পাখি। চাঁদনির লজ্জায় লাল হয়ে গেছে। সে কি বলবে এই মুহূর্তে কিছুই মুখে আসছে না তার। আচমকা এইভাবে বুকে জড়িয়ে নেওয়ার বেশি লজ্জা পেয়ে গেছে সে মাথা নিচু করে চুপ করে রইল। তার অবস্থা দেখে মৃদু হাসলো শ্রাবণ। তারপর দুষ্টুমি করে বলল, আমার বউটা যে দেখি বড্ড লজ্জাবতী। সে কি জানে তার এই লজ্জামাখা চেহারাটা দেখার জন্য তাকে আরও বেশি লজ্জা দিতে মন চায়। ইচ্ছা করে তাকে একটা লজ্জায় ফেলে যেন লজ্জায় লাল টমেটো হয়ে যায়। ওর এমন কথা শুনে চাঁদনি মুচকি হেসে ওর কোল থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু শ্রাবণ তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে কানের ঘষে বলল, তুমি জানো তোমাকে এত কাছে পেতে কতটা শান্তি লাগছে আমার। এতক্ষণ যেন বুকের মাঝে ঝড় তুফান চলছিল, কত রকমের চিন্তা ছিল মাথায়। তোমার কোনো ধারণা আছে আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি চাঁদ পাখি। জানি না একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার মনে এতটা ভালোবাসার সৃষ্টি কিভাবে হলো, কিন্তু সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য। আজ আমি এত ভয়ঙ্কর এত শক্তিশালী হয়েও একটি সাধারণ মেয়ের কাছে যেন নিজের সপ্তপ্ত করেছি। ওর মুখ থেকে শক্তির কথা শুনতে চাঁদনি মনে পড়ে গেল। সে দ্রুত শ্রাবণের চোখের দিকে সন্দেহ দিয়ে তাকিয়ে বলে উঠল, কিন্তু আপনি এত শক্তি পেলেন কিভাবে শ্রাবণ? আমাকে কিন্তু সেই কথা এখনো বলেননি। আমি জানতে চাই আপনার শক্তির উদ্দেশ্য কি? আপনি তো আমাকে বলেছিলেন আমাকে না মারলে আপনি শক্তি পাবেন না। তাহলে এখন এতটা শক্তি কোথায় পেলেন? আর সেদিন রাতেই বা কারা গিয়েছিল আমাদের বাসায় আমাদের মারার জন্য, যে কিনা আপনার কণ্ঠ নকল করে বারবার আমাকে ডাকছিল দরজা খোলার জন্য? ওর এমন প্রশ্নেই মুহূর্তে মুখটা বিষায়িত হয়ে গেল শ্রাবণের। সে মাথা নিচু করে ফেললো, যেন ভীষণ রকম চিন্তা পড়ে গেছে সে। তাকে চুপচাপ থাকতে দেখে চাঁদনি এবার আরও কোল থেকে নিচে নেমে গেল। শ্রাবণ বসেই সন্দেহের দৃষ্টিতে তাকে উত্তেজিত কণ্ঠে আবার বলে উঠল, কি হলো? আপনি কোনো উত্তর দিচ্ছেন না কেন? আপনি তো আমাকে বলেছিলেন আমাকে সব বলবেন, তাহলে এখন কেন চুপ করে আছেন? আমি সব জানতে চাই, বলুন আমাকে কি হয়েছিল সেই দিন রাতে? শ্রাবণ একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। ওর দিকে ফিরে তাকিয়ে ও দুই হাত নিজের হাতের মুঠে নিয়ে নিল। ওর চোখের দিকে তাকিয়ে করুণ গলায় বলতে শুরু করলো, আমি তোমাকে হারাতে চাই না চাঁদ পাখি। তোমাকে বড্ড বেশি ভালোবাসি, তাই তোমাকে সব সত্য কথা বলতে ভয় করছে। তুমি যদি আমাকে ভুল বোঝে আমার থেকে দূরে সরে যাও, তাহলে আমি সব কিছু ধ্বংস করে দেব। আমি চাই না আমার কারণে কারো কোনো ক্ষতি হোক, কিন্তু আমি নিজের রাগের ওপর কন্ট্রোল রাখতে পারি না। আর যখন রাগটা মাত্রা ছাড়িয়ে যায় তখন আমাকে কন্ট্রোল করার ক্ষমতা পৃথিবীর কারো থাকে না। তাই আমার রাগ কমানোর একমাত্র ওষুধ তুমি। তোমাকে আমি হারাতে চাই না। আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে তোমার আমাকে একটা কথা দিতে হবে। সব শোনার পর তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমায় ভুল বুঝবে না, আমায় শুয়ে প্রমিস করো। এবার চাঁদনির মনে বেশ ভয়ে বাসা বাঁধে। সে বুঝতে পারে না কি এমন কথা যার জন্য শ্রাবণ তাকে এইভাবে বলছে। তবুও সব কিছু জানার কৌতূহলে সে রাজি হয়ে যায়, ওকে শুয়ে প্রমিস করে। আমি আপনাকে শুয়ে প্রমিস করছি শ্রাবণ, যা কিছু হয়ে যাক না কেন আমি কখনো আপনাকে ছেড়ে যাব না, আপনাকে ভুল বুঝবো না। আপনি সব কিছু নির্ভয়ে বলতে পারেন আমায়। ওর কাছ থেকে সম্মতি পেয়ে এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল শ্রাবণ। ছোট্ট করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে শুরু করলো, পৃথিবীর দক্ষিণ সীমান্তে শেষ প্রান্তে একটি গভীর জঙ্গলের মাঝখানে আছে বিশাল একটি ভ্যাম্পায়ার রাজ্য, যার আশেপাশে কোনো ঘরবাড়ি তো দূরের কথা, কোনো পশু পাখি বা মানুষের বিন্দুমাত্র চিহ্ন নেই। সেই জঙ্গলের চারিপাশে বিশাল সমুদ্রে ঘেরা, আর সেখানে পৃথিবীর কারো যাওয়ার মতো ক্ষমতা নেই। সেই ভ্যাম্পায়ার রাজ্যের রাজা ছিলেন আমার দাদু, আর তার একমাত্র ছেলে আমার বাবা এরিক। তিনি ছিলেন ভ্যাম্পায়ার রাজ্যের রাজকুমার, পাশাপাশি সবচাইতে শক্তিশালী একজন ভ্যাম্পায়ার। এতটা শক্তিশালী হওয়া সত্ত্বেও তাদের শক্তির কাছে তার শক্তি ছিল তিল পরিমাপ। তাই নিজেকে আরও বেশি শক্তিশালী করতে প্রত্যেক অমাবস্যা রাতে একটি করে
কুমারী মেয়ের রক্ত পান করতে হতো তার। এইভাবে 101টি অমাবস্যা রাতে 101 জন কুমারী মেয়ের রক্ত পান করলে বাবা হয়ে উঠত দাদুর মতো শক্তিশালী একজন ভ্যাম্পায়ার। কিন্তু 40টি কুমারী নারীর রক্ত পান করার পর 41 জন মেয়ের বেলায় বাবা একটি ভুল করে বসে। আর সেই ভুল ছিল একটি কুমারী নারীর প্রেমে পড়ে যাওয়া। সে একজন ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও আমার মায়ের প্রেমে পড়ে যায়, যে কিনা একজন সাধারণ মানুষ ছিল। এক নাগের এতটুকু বলেই একটু দম নিল শ্রাবণ। ওকে থামতে দেখে উত্তেজিত কণ্ঠে চাঁদনি বলে উঠল, তারপর কি হলো? আপনার বাবা কি নিজের শক্তি পেয়েছিলেন, নাকি আপনার মাকে ভালোবাসার কারণে তার কোনো ক্ষতি হয়েছিল? প্রশ্নটা শুনেই একটি ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ল শ্রাবণ। তারপর আবার বলতে শুরু করলো, মাকে ভালোবাসার পরেও বাবা সিদ্ধান্ত নেয় সে তার শক্তি পাওয়ার জন্য প্রতি অমাবস্যা রাতে কুমারী মেয়েদের মেরে নিজের কাজ হাসিল করবে। সেই অনুযায়ী সে একের পর এক কুমারী মেয়েরকে মারতে থাকে। আর সেই ফাঁকে মায়ের সাথেও তার একটি সম্পর্ক গড়ে ওঠে। মা কখনোই বাবাকে সন্দেহ করেনি। সে অনেক সাদাবিধে মানুষ ছিলেন। বাবা তার সাথে এমনভাবে কথা বলতো আর এমন কাজ করতো যে মা সন্দেহ করতেই পারেনি। মা ছিলেন এতিম, তার আপন বলতে কেউ ছিল না। দোষ সম্পর্কে এক মামার কাছে বাড়ির চাকরানির মতো বড় হয়েছিলেন তিনি। আর তার এই কষ্ট দেখে এবং তার সাদাসিধা ভালোভাবেটা দেখে বাবা তার প্রেমে পড়ে। যদিও ভ্যাম্পায়ার রাজ্যের অনুমতি ছিল না কোনো মানুষের সাথে সম্পর্ক জড়ানোর, কারণ ভ্যাম্পায়াররা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। কিন্তু বাবা সেই নিয়মের উল্টাটাই করলেন। যদিও এই ব্যাপারটা ভ্যাম্পায়ার রাজ্যের কেউ তখনও জানতো না। একসময় বাবা চুপ করে বিয়ে করে ফেললেন মাকে। কিন্তু বিয়ের পর মা ধীরে ধীরে সন্দেহ করতে থাকে বাবার কর্মকাণ্ড আলাপ দেখে। কারণ বাবা দিনের বেলায় কখনো বাইরে যেতেন না, সারাক্ষণ ঘরের মধ্যে থাকতেন, শুধু রাত্রিবেলায় বের হতেন। মা কখনো রান্না করলে তিনি খেতেন না। এতে মার মনে সন্দেহ বাসা বাঁধে। কিন্তু সেটি সন্দেহটা প্রকল হয়ে তখনই যখন বাবা তার খুব কাছাকাছি চলে আসে। তখনই তার মাঝে একটা হিংসটা খেয়াল করেননি তিনি। চোখ দুটি মুহূর্তে লাল হয়ে যেত। মার গলার কাছে আসতেই তিনি ছিটকে দূরে সরে যেতেন, সেখানে থাকতেন না। তার এই আচরণ বেশ বিরক্ত হন মা। কারণ বিয়ের পর 3 মাস বাবা এইভাবে তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন, কিন্তু প্রচণ্ড রকমের ভালোবাসেন মাকে। তাই একদিন রাগ করে মা তাকে প্রশ্ন করেই বসে, কেন সে এমন করে? বাবা সেদিন তাকে কোনো উত্তর দেয়নি। তাকে ফেলে রেখে চলে যায় ভ্যাম্পায়ার রাজ্যে। এরই মাঝে দাদু সব কিছুই জেনে যায়। বাবার উপর প্রচণ্ড রেগে যান তিনি। বাবাকে তিনি অনেকবার বোঝায় মাকে ছেড়ে দিয়ে তার রক্ত পান করে নিজের শক্তি হাসিল করতে, কিন্তু বাবা সেটা মানতে নারাজ। তাই বাধ্য হয়ে দাদু নিজের ভ্যাম্পায়ার পাঠাতে চান মাকে মেরে ফেলার জন্য, কিন্তু বাবা তাদের বাধা দেয়। শেষে বাবার সাথে না পেরে উঠে অনেক চিন্তা ভাবনার পর দাদু একটা সিদ্ধান্ত নেন, বাবাকে নিয়ে আলাদা বসেন আর বাবাকে একটি কঠিন পরীক্ষার সম্মুখীন করেন, যেটা করতে পারলেই একমাত্র আমার মাকে নিজের বৌমা হিসাবে মেনে নিতেন তিনি। আর মায়ের কোনো ক্ষতি হতে দিবেন না। বাবার কোনো কিছু না ভেবে সেই কথায় রাজি হয়ে যায়। সেটা ছিল বাবার সবচেয়ে বড় ভুল। দাদু বাবাকে সত্য দিয়েছিলেন মাকে সব কিছু জানিয়ে বুঝিয়ে শুনে ভ্যাম্পায়ার রাজ্যে নিয়ে আসতে, আর তাকে ভ্যাম্পায়ার রাজ্যে থাকতে হবে। প্রতিদিন দাদু একটি জড়িবুটি দেবে যেটি মায়ের খেতে হবে, এবং একটি মন্ত্র দেবে যেটা প্রতিদিন মায়ের পাঠ করতে হবে। সেই সাথে মায়ের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকবে 1 গ্লাস টকটকে তাজা রক্ত। তাইলে মায়ের গর্ভ থেকে জন্ম নেবে এমন শক্তিশালী সন্তান, যে শক্তিশালী আজ পর্যন্ত ভ্যাম্পায়ার রাজ্যের কেউ হয়নি, যার মাঝে থাকবে 2 সত্তার ভয়ঙ্কর শক্তি। এতটুকুই বলেই থামলো শ্রাবণ। ওকে থামতে দেখে চাঁদনি নড়ে চড়ে বসলো, বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে বলল, থামলেন কেন বলুন? তারপর কি হলো? আপনার মা কি সেই নিয়মগুলি মেনে চলতে পেরেছিল? একজন মানুষ কিভাবে টকবকে তাজা রক্ত পান করতেন? আমার তো ভাবতেই গা ঘিন ঘিন করছে। প্লিজ আপনি বলুন তারপর কি হয়েছিল? ওর কথার উত্তরে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল শ্রাবণ। তারপর আবার বলতে শুরু করলো, বাবা ভ্যাম্পায়ার রাজ থেকে ফিরে আসেন মায়ের কাছে। এসে দেখেন তিনি মন খারাপ করে বসে আছেন। বাবাকে দেখেই এক নাগারে 1000টা প্রশ্ন ছুড়ে দেন তিনি। বাবা তার কোনো উত্তর দেয় না। তার সামনে দাঁড়িয়ে থেকে নিজের আসল রূপ মানে ভ্যাম্পায়ার রূপ ধারণ করে। মুহূর্তে মা যেন থমকে যান, ভয় চিৎকার করে জ্ঞান হারান।
উনি জ্ঞান হারানোর পর বাবা ওনাকে তুলে নিয়ে সোজা ভ্যাম্পায়ার রাজ্যে চলে আসেন। আর এমন একটি কক্ষে ওনাকে রাখেন যেখানে কোনো ভ্যাম্পায়ার যাওয়ার মতো শক্তি পাবে না। উনি অজ্ঞান অবস্থায় থাকতেও দাদু চালাকি করে সবার আড়াল তাকে কিছু একটা খাইয়ে দেয়, যেটা বাবা নিজেও জানতো না। যখন তার জ্ঞান ফেরে তখন সে একদম স্বাভাবিক হয়ে যায়, মনে হয় না যে উনি কোনো রকম ভয় পেয়েছে। ব্যাপারটা বাবা খেয়াল করে বেশ অবাক হন। তিনি মাকে জিজ্ঞাসা করেন, মা তাকে কেন কোনো প্রশ্ন করছে না, কেন ভয় পাচ্ছে না। মা তাকে শান্তভাবে উত্তর দিয়েছিল যে তার ভয় করছে না, তার শুধু বাবাকে চায়। তারপর থেকে বাবা মায়ের কাছে গেল, কখনো রক্তর প্রেশার উঠতো না, সব কিছুই যেন স্বাভাবিক চলতে থাকে। এইভাবে প্রায় 3 মাস কেটে যাওয়ার পরও মা বুঝতে পারেনি তিনি গর্ভবতী হয়েছিলেন, তার পেটের সন্তান এসেছে। খবরটা শুনতেই সবচেয়ে বেশি খুশি হন আমার দাদু। তার মাঝে যেন খুশির অন্ততই থাকে না। খুশিতে আত্মহারা হয়ে তিনি সকল ভ্যাম্পায়ারদের অনুমতি দেন মানুষের পৃথিবীতে পৌঁছে সবাই একটা করে মানুষের রক্ত খেয়ে আনন্দ করতে। এতটুকু বলেই চাঁদনি ভয়ে শিউরে ওঠে, উত্তেজের কণ্ঠে বলে ওঠে, আল্লাহ, কি মারাত্মক ব্যাপার। তারপর কি হয়েছিল? তাহলে তো পৃথিবীর অনেক মানুষ মারা গিয়েছিল সেই দিন ভ্যাম্পায়ারদের হাতে, তাই না? হ্যাঁ, ঠিক তাই হয়েছিল। দাদু সেই অনুমতির কারণে ভ্যাম্পায়াররা ইচ্ছা মতো সেদিন মানুষ খুন করেছিল, তার রক্ত পান করে। এক রাতে সেদিন অসংখ্য মানুষ মারা গিয়েছিল, সারা পৃথিবীতে যেটা ছিল একদিনই সবচাইতে রেকর্ড। তারপর এভাবে মানুষ মারতে গিয়ে বেশ কয়েকটা ভ্যাম্পায়ারও মানুষের হাতে মারা যায়, কারণ তারা বাদরের রূপে মানুষের ঘরে ঢুকে রক্তপান করতে গিয়েছিল। সেই ঘটনার পর ভ্যাম্পায়াররা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে মানুষের জন্য। তারা নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, মানুষ খুন করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু দাদু তাদের অনুমতি দেয় না বলে তারা সেটা করতে পারে না। সবাই ভ্যাম্পায়ার রাজ্যে থেকে যায়। মায়ের প্রেগনেন্ট হওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ করতে থাকে। প্রতিদিন 1 গ্লাস রক্তের জায়গায় অনেক বেশি তাজা রক্ত পান করতে থাকে, যেটার কারণে বাবা বুঝতে পারে না। দাদু প্রতিদিন মাকে কোনো একটা জুটিবুটি খাওয়াতো, তো যেটা বিনা সংকোচে মা খেয়ে নিত। বাবা এতে বেশ অবাক হলেও মনে মনে খুশি হন, কারণ দাদু তার এত যত্ন নিছেন বলে। কিন্তু বাবা জানতো না এটার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। ধীরে ধীরে যখন মায়ের সন্তান প্রবাহের সময় হয়ে আসে, তখনই ঘটতে থাকে তার শরীরের পরিবর্তন। দিন দিন তার শরীর সুখে একদম কঙ্কলের মতো হয়ে যায়, চোখ দুটো চলে যায় গর্তে, দেখে যেন মানুষ মনে হয় না, পুরো একটা কঙ্কাল হয়ে যান তিনি। মাথার চুলগুলো সব পরে মাথায় একদম টাক হয়ে যায়। এতে বাবা বেশ অবাক হন। তাকে হাজার রক্ত খাওয়ালেও শরীরে এক ফোঁটা রক্ত রাখা যায় না। সন্তান প্রসবের সময় মার মৃত্যুবরণ করেন, আর তখনই জন্ম হয় আমার। আমি যখন ওনার পেট থেকে ভূমিষ্ঠ হই তখন মায়ের শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট ছিল না। তার কারণে আমি পৃথিবীতে আসার আগে মায়ের শরীরের সমস্ত রক্ত চুষে নিয়েছিলাম। এতটুকু বলেই থামল শ্রাবণ। 2 চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে তার, মুখটা বেহত ছেয়ে গেছে। তাকে এইভাবে কাঁদতে দেখে চাঁদনির বুকেও যেন কষ্টর পাহাড় গড়ে উঠেছে। ভীষণ খারাপ লাগতে শুরু করলো তার। সে কি বলে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছে না। এভাবে কেটে গেল বেশ কিছুটা সময়। শ্রাবণ আবারও বলতে শুরু করলো, মায়ের মৃত্যুর পর বাবা অনেকটা ভেঙে পড়েন। তিনি দাদুর বিরুদ্ধে চলে যান, কারণ তিনি বুঝে গিয়েছিলেন মায়ের মৃত্যুর জন্য একমাত্র দাদুই দায়ী। তিনি নিশ্চয়ই এমন কিছু করেছেন যার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে। আমাকে তিনি একবারের জন্য মুখ ফিরিয়ে দেখেননি। মাকে তিনি এতটাই ভালোবাসতেন যে নিজের সন্তানের প্রতি এক ফোঁটা ভালোবাসাও কাজ করেনি তার মৃত্যুতে। বাবা যখন দাদুর কাছে রেগে যান, তার কাছে কৈফিয়ত চান, মায়ের সাথে এমনটা করার কারণে জানতে চান, তখন দাদু বিনা সংশয়ে বলে, হ্যাঁ, আমি এটা ইচ্ছা করেই করেছি, কারণ আমি চেয়েছিলাম ভ্যাম্পায়ার রাজ্যের একজন উপযুক্ত রাজা ও উত্তরাধিকারে পেতে। আর যেটা জন্ম নিয়েছে তোমার ছেলে, তোমার ছেলের কোনো সাধারণ ভ্যাম্পায়ার নয়, তার মাঝে রয়েছে 2 সত্তা এক অপর ভয়ঙ্কর শক্তি, যে শক্তি আজ পর্যন্ত ভ্যাম্পায়ার রাজত্বর কারোর মাঝে সৃষ্টি হয়নি, এমনকি আমার মাঝেও না। তুমি কি জানো, প্রতিদিন তোমার বউকে আমি যে জড়িটি খেতে দিতাম সেটি কোনো সাধারণ জড়িবুটি ছিল না,
সেটি ছিল ভ্যাম্পায়ার রাজার সবচাইতে শক্তিশালী এবং ভয়ঙ্কর ভ্যাম্পায়ার হয়ে জন্ম নেওয়ার মন্ত্রপূর্ব জুটিপুটি, যেটা তোমার বউ খাওয়ার কারণে প্রতিদিনই তার পেটে তিলে তিলে করে বড় হয়ে ওঠে ভ্যাম্পায়ার রাজ্যের উপযুক্ত উত্তরাধিকার, যেটা এতটাই শক্তিশালী হবে যে ভ্যাম্পায়ার রাজ্যের সকল ভ্যাম্পায়ার মিলেও যদি তার উপর আক্রমণ করে তবু তার একার শক্তি সকলের কাছে যথেষ্ট। কারো ক্ষমতা নেই তার উপর নিজের শক্তি প্রয়োগ করার। যে সকল ভ্যাম্পায়ারকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে, কিন্তু তার এই শক্তির পূর্ণতা পেতে তোমার সাহায্য প্রয়োজন। তোমার স্ত্রী তো মারা গেছে তাকে জন্ম দিতে গিয়ে, এখন তোমার তাকে সাহায্য করতে হবে। এতটুকু বলেই থামলেন দাদু, কিন্তু ওনার কথার কোনো রকম উত্তর দেয় না বাবা। সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার মনের ভাব কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। দাদু আবার বলতে শুরু করলেন, আজ থেকে 20 বছর অবধি তোমার ছেলের দায়িত্ব আমার। তাকে দেখাশোনা, তার যত্ন সব কিছুই আমি করব। কিন্তু তার 20 বছর বয়স হয়ে 25 বছর বয়স পর্যন্ত প্রতি অমাবস্যা রাতে একটি করে কুমারী যুবতী মেয়ের রক্ত পান করতে হবে তাকে। তবে সেই মেয়েগুলোর বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। এইভাবে 5টি অমাবস্যায় 5 জন মেয়ে রক্ত পান করতে পারলেই সে পরিপূর্ণ শক্তি ফিরে পাবে, বিশেষ করে মনোশক্তি ফিরে পাবে। সে তখন মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারবে, মানুষের মতো খেতে পারবে, মানুষের মতো সূর্যের আলোতে বের হতে পারবে, এমনকি সে নিজের ইচ্ছায় সব করতে পারবে। এইটুকু বলেই থামলো শ্রাবণ। চাঁদনি তখন খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। শেষ কথাগুলো শুনে সে বেশ ভালোভাবে বুঝতে পারছে তাকে শ্রাবণ কেন তুলে নিয়ে এসেছিল তার রক্ত খাওয়ার জন্য। কারণ তার বয়স এখন 22 বছর, আর সে এখন কুমারী এবং যুবতী। তাই শ্রাবণ শক্তি লাভের জন্য সেই রকম পারফেক্ট নারীকে ছিল। কিন্তু সেই সাথে আরও কিছু কথা ভেবে খটকা লাগলো চাঁদনি। এবার সে ভোরু কুচকে সন্দেহের দৃষ্টিকে তার দিকে তাকিয়ে বলে ওঠে, তাহলে কি আপনি আপনার পরিবর্তন শক্তি পেতে 5 অমাবস্যায় 5 জন কুমারী মেয়ের রক্ত খেয়েছেন, কিন্তু আমাকে তো এখনও কিছুই করেননি। তাহলে আপনি এত শক্তিশালী কিভাবে হলেন শ্রাবণ? শ্রাবণ ওর প্রশ্নের উত্তর দিল না, ওর দিকে একবার ফিরেও তাকালো না, সামনের দিকে দৃষ্টি রেখে আবার বলতে শুরু করলো। দাদুর কথা সব কিছুই চুপচাপ শুনছিল বাবা, কোনো রকম উত্তর দেয়নি সে। হঠাৎ দাদু দেখলো বাবা ছুটে যাচ্ছে আমার দিকে। দাদু তার ভাব বুঝতে পারে, তাই তার পিছু পিছু ছুটে যায়। বাবা আমার গলা চেপে ধরে ঘাড়ে কামড় বসাতে চায় আমাকে হত্যা করার জন্য, কিন্তু তার আগে দাদু তাকে আটকে ফেলে। দাদুর শক্তি বেশি হওয়ায় বাবা কিছুতেই তার সাথে পেরে উঠছে না। একসময় স্ত্রীর শোক এবং নিজের বাবার উপর রেগে বাবা নিজেকেই নিজে শেষ করে দেওয়ার প্ল্যান করে, আর সে সেটাই করে। সে মায়ের মৃতদেহ কোলে নিয়ে ভ্যাম্পায়ার রাজ্য থেকে উড়ে কোথাও চলে যান। দাদু তাকে অনেক খোঁজার চেষ্টা করেও খুঁজে পায়নি। 3 দিন পর তার মরাদেহ নিয়ে ফিরে আসে ভ্যাম্পায়াররা। বাবা নিজেকে নিজে শেষ করে দিয়েছিল। সে দিনের বেলায় সূর্যের তীব্র আলোতে বের হয়েছিল, তাও আবার নগ্ন অবস্থায়, যার ফলাফল রূপেই তিনি মৃত্যুবরণ করেন। কারণ ভ্যাম্পায়াররা কখনোই সূর্যের আলোতে বের হতে পারে না। এইটুকু বলে কিছুটা দম নিল শ্রাবণ। তারপর আবার বলতে শুরু করলো, বাবার মৃত্যুর জন্য সারাক্ষণ নিজেকে দায়ী মনে করছি আমি। বাবা এবং মা দুজনের মৃত্যু হয়তো আমার কারণে হয়েছিল। তারা যদি আমাকে পৃথিবীতে না আনতো তাহলে এমন হতো না, কিন্তু তবু আমি আফসোস করি না। কারণ বাবা যেটা করেছে সেটা ভ্যাম্পায়ার রাজ্য এবং মানুষের ভালোর জন্যই করেছে। আজ আমার জন্ম যদি না হতো তাহলে কোনো ভ্যাম্পায়ার দাদুর কন্ট্রোল থাকতো না। তারা ইচ্ছা মতো পৃথিবীতে ছড়িয়ে পড়ে সকল মানুষের রক্ত শুষে তাদের মেরে ফেলতো। এতে অনেক ক্ষতি হতো সবার। তাই তো আমি সেই দায়িত্ব নিয়ে সবাইকে কন্ট্রোলে রেখেছি। কারণ আমার শক্তির কাছে সকল ভ্যাম্পায়ারদের শক্তি অচল। সব বুঝলাম শ্রাবণ, কিন্তু আপনি এখন আমার প্রশ্নের উত্তর দেননি। আপনি এত শক্তি কি করে পেলেন আমি সেটা জানতে চাই। বেশ গভীর গলায় কথাগুলো বলল চাঁদনি। ওর কথা এইবার অন্য দিক থেকে চোখ সরিয়ে ওর দিকে ফিরে তাকালো শ্রাবণ। ওর দিকে ঘুরে ওর ডান হাতটা নিজের 2 হাতে বন্দি করলো। ওর চোখের দিকে তাকিয়ে করুণ গলায় বলল, প্লিজ আমাকে ছেড়ে কখনো দূরে যেও না চাঁদ পাখি। ভুল বুঝে দূরে সরে যেও না। আমি মানছি আমি তোমার মতো আরও 5টি মেয়ে রক্ত শুষে তাদের হত্যা করেছি, কিন্তু এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না।
পরিপূর্ণ শক্তিশালী হতে হলে সেটা করতেই হতো। জানি না কীভাবে সেটা তোমার সাথে করতে পারিনি। তোমাকে এমন পাগলের মতো ভালোবেসে ফেলেছি যে তোমাকে ছাড়া অন্য কিছুই ভাবতে পারি না। কিন্তু আমি তোমার বদলে অন্য একটি মেয়ের রক্ত শুয়ে খেয়েছি। সে আর কেউ নয়, তোমারই এক বান্ধবী যে তোমার সাথে একই ক্লাসে পড়তো। আমি জানি এটা জানার পর তুমি হয়তো আমাকে ভুল বুঝবে, রেগে যাবে, তাই তোমাকে বলতে চাইনি। কিন্তু তুমি জোর করে ধরলে, তাই সকল সত্যি বলে দিলাম। এখন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ছেড়ে দূরে যেও না। আমি যতটা শক্তিশালী তার চাইতে বেশি ভয়ঙ্কর। আমি চাই না নিজের ভয়ঙ্কর রূপটা সবার সামনে আনতে। তুমি যদি আমার থেকে দূরে যাও তাহলে আমি হিংস্র হয়ে উঠবো চাঁদ পাখি, যেটা হবে মানব জাতির জন্য অনেক ভয়ঙ্কর ও আতঙ্কর। চলবে, পরবর্তী পার্ট খুব শীঘ্রই চলে আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ। আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।